নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বড়দিদি। বড়দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লিখিত উপন্যাস। লেখকের বাল্যবন্ধু সাহিত্যিক শ্রী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় লেখকের অজ্ঞাতেই ভারতী পত্রিকায় 1314 বঙ্গাব্দের বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় এই 3 সংখ্যায় বড়দিদি প্রকাশ করেন। পরবর্তীকালে 1913 খ্রিস্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল শরৎচন্দ্রের নিষেধ সত্ত্বেও এই উপন্যাস পুস্তক আকারে প্রকাশ করেন। উপন্যাসের মুখ্য ভূমিকায় বড়দিদি ও সুরেন্দ্র। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন, কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বড়দিদি। এই পৃথিবীতে এমন এক ধরনের লোক আছে, তাদের প্রকৃতি ঠিক যেন খড়ের আগুনের মতন। দপ করে যেমন জ্বলে ওঠে, চোখের নিমেষে আবার নিভেও যায়। এমন লোকের সাথে সবসময়ই তাই একজনের থাকা প্রয়োজন, যে প্রয়োজন অনুসারে খড়ের যোগান দেবে। গৃহস্থ কন্যারা যেমন মাটির প্রদীপ সাজাবার সময় তেল আর সলতে দেয়, তেমনি তার আধারে একখানা কাঠিও রেখে দেয়। প্রদীপের শিখা যখন কমে আসতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটির তখন বড় প্রয়োজন পড়ে, উস্কিয়ে দিতে হয়। এটি না হলে তেল আর সলতে সত্ত্বেও প্রদীপ জ্বলে না। সুরেন্দ্রনাথের প্রকৃতিও কিছুটা এই রকম। বল, বুদ্ধি, ভরসা তার সবই আছে, তবু সে একা কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। উৎসাহের সঙ্গে কিছুটা করে, বাকিটুকু নিরলসভাবে ছেড়ে দিয়ে বসে থাকে। তখনই প্রয়োজন একজন লোকের, যে তাকে উদ্দীপিত করবে। সুরেন্দ্রর পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করতেন। বাংলাদেশের সঙ্গে তাই তাঁর তেমন সম্বন্ধ ছিল না। এখানেই সুরেন্দ্র 20 বছর বয়সে এমএ পাশ করে, কিছুটা তার নিজের গুণে, কতকটা আবার বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যাবসায়ের সাথে ওর পেছনে লেগে থাকতেন যে সুরেন্দ্র অনেক সময় বুঝতে পারত না তার নিজের স্বাধীন সত্তা বলে আদৌ কিছু আছে কিনা। বিমাতার ইচ্ছেতেই সুরেন্দ্র যাবতীয় কাজকর্ম, শোয়া বসা, পড়াশুনো, পরীক্ষা পাশ প্রভৃতি চলত। এমনকি সুরেন্দ্র থুতু ফেলাটি পর্যন্ত তাঁর দৃষ্টি এড়িয়ে যেতে পারত না। ফল হলো এই, সুরেন্দ্র নামেই লেখাপড়া শিখল, আত্মনির্ভরতা শিখল না। কখন তাকে কি করতে হবে সেজন্য সে সম্পূর্ণরূপে আরেকজনের উপর নির্ভর করত। ঘুম পেয়েছে কি খিদে বোধ হচ্ছে, এটাও নিশ্চিতভাবে বুঝে উঠতে পারত না। জ্ঞান হওয়া অবধি তাকে বিমাতার উপর ভর করেই 15টি বছর কাটাতে হয়েছে। তাই বিমাতাকেও সুরেন্দ্রর জন্য অনেক কাজ করতে হয়। আহা, সতীনের ছেলের জন্যে কে কবে এত করেছে! পাড়া প্রতিবেশীরা তাই এক মুখে রায় গৃহিণী সুখ্যাতি না করে থাকতেই পারত না। সুরেন্দ্রর ওপর তাঁর আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। ছেলেটিকে বকাঝোকা করার পর তার চোখে যদি জল আসত, বিমাতা ভাবতেন এ নিশ্চিত জ্বরের পূর্ব লক্ষণ। তিনি তৎক্ষণাৎ সুরেন্দ্রর জন্য পরপর 3 দিন সাগুর ব্যবস্থা করে দিতেন। শুধু শরীরের দিকেই নয়, সুরেন্দ্রর মানসিক উন্নতির দিকেও বিমাতার ছিল কড়া নজর। তিনি যখনই সুরেন্দ্রর পরনে পরিষ্কার কিংবা আধুনিক ধাঁচের জামা কাপড় দেখতেন, ছেলের সেই বাবুয়ানি শখে তার ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার হয়ে যাবে মনে করে সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রর কাপড় চোপড় ধোপা বাড়িতে পাঠানো বন্ধ করে দিতেন। এইভাবেই সুরেন্দ্রর দিন কাটছিল। এমন নিশ্চিদ্র স্নেহ সতর্কতার মাঝে তার কখনো কখনো মনে হতো এই জীবনটা বাঁচবার মতো নয়। কখনো বা ভাবত তার আশেপাশে থাকা লোকজন যারা এই জীবন পায়নি, তাদেরই বেঁচে থাকাটা বৃথার। কিন্তু একদিন সেই আশেপাশের লোকগুলোই এসে সুরেন্দ্রর গায়ে পড়ে তার কানে নানা রকম উল্টো পাল্টা ধারণা তুলে দিত। একদিন এক বন্ধু সুরেন্দ্রকে পরামর্শ দিল, শোনো ভায়া সুরেন্দ্র, তোমার মতন এত বুদ্ধিমান ছেলে একবারটি বিলেতে যেতে পারলে
ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরে এসে তুমি যে কত লোকের উপকার করতে পারবে তার হিসেব নেই। ভেবে দেখো ব্যাপারটা। বন্ধুর কথাটা সুরেন্দ্রর মন্দ লাগলো না। বনের পাখির চেয়ে খাঁচার পাখিটাই বেশি ছটফট করে। সুরেন্দ্রর কল্পনার চোখ একটু যেন মুক্ত বায়ু, একটু স্বাধীনতার আলো দেখতে পাচ্ছিল। তার পরাধীন প্রাণটা তাই উন্মাদের মতো খাঁচার চতুর্দিকে ঝটপট করে ঘুরে বেড়াতে লাগলো। সুরেন্দ্র তার পিতার কাছে গিয়ে বিলেত যাবার কথাখানা পেরে সত্তর বন্দোবস্ত করার অনুরোধ করল। সে কথা দিল সেখান থেকে ফিরে সে এই দেশে এমন কাজ করবে যাতে পরিবারের মুখ উজ্জ্বল হবে। সব শুনে সুরেন্দ্রর পিতা কেবল বললেন, বিলেতে যাবে? হ্যাঁ, আচ্ছা, ভেবে দেখব খনি। ওদিকে গৃহিণীর কানেও কথাখানা উঠল এবং বলাই বাহুল্য তাঁর ইচ্ছে একেবারেই প্রতিকূল। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো এসে পড়ে এমন অট্টহাসি হাসলেন যে দুজনেই গেলেন স্তম্ভিত হয়ে। তবে আমাকেও বিলেত পাঠিয়ে দাও, না হলে সুরকে সামলাবে কে? যে জানে না কখন কি খেতে হয়, কখন কি পড়তে হয়, তাকে একটা বিলেত পাঠাচ্ছ? বাড়ির ঘোড়াটাকে পাঠানো যা, ওকে পাঠানো তাই। ঘোড়া গরুতে বুঝতে পারে যে তার খিদে পেয়েছে কি ঘুম পেয়েছে, তোমার সুরো সেটিও পারে না। স্ত্রীর হাসির বারবারন্ত দেখে গৃহকর্তা রায়মশাই বিষম লজ্জিত হলেন। সুরেন্দ্রনাথও হতাশ হল। সত্যি তো, এমন অকাট্য যুক্তির বিপক্ষে কোনো মন্তব্য করার ভাষা তার কাছে নেই। অগত্যা বিলেত যাওয়ার আশা সে ত্যাগ করল। সব শুনে সুরেন্দ্র সেই বন্ধুটি দুঃখিত মুখে বলল, তবে আর কি ভায়া, নিজের জীবন বেঁচে থাকতে এভাবে জলাঞ্জলি দিচ্ছ? এমন পরাধীনভাবে থাকার চেয়ে তো ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। তবে এ কথাও জেনো সুরেন্দ্র, এমন সম্মানের সাথে যে এমএ পাস করতে পারে, পেটের খাবারের জোগানের জন্য তাকে অপরের উপর ভরসা করতে হয় না। সুরেন্দ্র বাড়ি এসে আবার ভাবতে বসল, না, বন্ধু ঠিকই বলেছে, ভিক্ষা করে খাওয়াই ভালো। সবার অদৃষ্টে বিলেত যাওয়া থাকে না ঠিকই, কিন্তু এমন জীবিত ও মৃতের মাঝামাঝি হয়ে সকলকে দিন কাটাতে হয় না। তাই একদিন সে মনস্থির করে গভীর রাত্রে সুরেন্দ্র স্টেশনে এসে কলকাতার টিকিট কিনে গাড়িতে বসল এবং ডাকযোগে পিতাকে একখানি পত্র পাঠালো। কিছু সময়ের জন্য আমি একা থাকিতে চাই, তাই কয়েকটা দিনের জন্য আমি বাড়ি পরিত্যাগ করলাম। অনর্থক আমার অনুসন্ধান করিয়া বিশেষ লাভ হইবে না, এবং সন্ধান পাইলেও যে আমি ফিরিয়া আসিব এরূপ সম্ভাবনাও নাই। প্রণাম জানবেন বাবা। ইতি আপনার সুরেন্দ্র। রায়মশাই গৃহিণীকে চিঠিটি দেখালেন। তিনি বললেন, সুরো এখন মানুষ হয়েছে, পেটে 2 অক্ষর বিদ্যে আছে, তাই ডানা গজিয়েছে। এখন উড়ে পালাবে না তো কখন পালাবে শুনি? তবু রায়কর্তা ছেলের অনুসন্ধান করলেন। কলকাতায় তাঁর পরিচিত যারা ছিল সকলকে তিনি চিঠি দিলেন, কিন্তু কোনো উপায় হল না। সুরেন্দ্রর আর কোনো সন্ধান পাওয়া গেল না। কলকাতার জনকোলাহলপূর্ণ রাজপথ। সুরেন্দ্র দাঁড়িয়ে ঠিক ফুটপাতের সামনে। অনেকক্ষণ থেকেই সে মনে মনে প্রমাদ গুনছে, মাথায় অনেক রকম চিন্তা। এখানে তিরস্কার করবার না তার কেউ আছে, না আছে রাত দিনের কড়া শাসন। কোনো আপদ বিপদ শঙ্কা উপস্থিত হলেও কেউ লক্ষ্য করে না। এখানে নিজেই নিজেকে দেখতে হয়। এখানে ভিক্ষাও জোটে, করুণারও স্থান আছে, আশ্রয়ও মেলে, কিন্তু নিজেই চেষ্টাটি করা চাই। খিদে পেলে খাবার জোগাড়, তেষ্টা পেলে জলের বন্দোবস্ত, মাথা বাঁচাতে কোনো একটা আশ্রয়, এই সবগুলোই নিজেকেই খুঁজে নিতে হয়। এখানে এসে এসে প্রথমবার তার শিক্ষা পেল। আজ কত দিন হলো সে বাড়ি ছেড়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে শরীরটাও ক্লান্ত হয়ে এসেছে। হাতে করে যা টাকা পয়সা এনেছিল সেটিও ফুরোনোর পথে। পরনের কাপড় মলিন, আর কতদিন পর সেগুলো ছিঁড়েও যাবে। এমন রাতে শোবার বা থাকবার স্থানটুকুরও কোনো ঠিক নেই। সুরেন্দ্র চোখ ফেটে জল এলো।
বাড়িতে চিঠি লিখতে ইচ্ছে হয় না, বড় লজ্জা করে তার উপর বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি যখনই তার মনে পড়ে, বাড়ি যাবার অবশিষ্ট ইচ্ছেটুকুও উবে যায়। এভাবেই রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন একটা গরিব লোককে হাতের কাছে পেল সুরেন্দ্র। তাকে ডেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমরা এখানে খাবার জোগাড় করো কিভাবে? আমায় বলবে একটু? চাকরি করে খেটে খাই। কলকাতায় রোজগারের আর ভাবনা কি? যেদিকেই তাকাও সেদিকেই কাজ, সেদিকেই টাকা, সেদিকেই খাবার। সত্যি সত্যি বলছো তুমি? তা আমাকে একটা চাকরি করে দিতে পারো? তা তুমি কি কি কাজ জানো? সুরেন্দ্র কোনো কাজই জানতো না, তাই সে চুপ করে ভাবতে লাগলো। তুমি কি ভদ্র বাড়ির লোক? সুরেন্দ্র উপরে নিচে মাথা নাড়ালো। তবে লেখাপড়া শেখনি কেন? শিখেছি। তবে ওই বড় বাড়িতে যাও, ওখানে বড় লোক জমিদার থাকে, একটা না একটা কিছু কাজ তোমায় দেবে। আমি এখন আসি গো। লোকটা চলে যেতেই সুরেন্দ্রনাথ ধীর পায়ে এগিয়ে এসে বড় বাড়ির ফটকের কাছে দাঁড়ালো। কি মনে করে পরক্ষণেই আবার পিছিয়ে গেল, আবার ফিরে আসলো, আবার ফিরে গেল। এইভাবেই সেদিন আর কিছু হলো না। পরদিনটাও এমন করেই কাটল। এরপর তৃতীয় দিনে সাহস সঞ্চয় করে সে ভেতরে ঢুকেই পড়ল। সামনেই একজন ভৃত্য দাঁড়িয়েছিল। সুরেন্দ্রকে দেখে জিজ্ঞাসা করল, কি চান? বাবুকে। বাবু এখন বাড়ি নেই। সুরেন্দ্রনাথ ওখান থেকে ফিরে এলো ঠিকই, কিন্তু তার বুকখানা আনন্দে ভরে উঠল। যাক, একটা শক্ত কাজ সে প্রাথমিকভাবে করতে পেরেছে। বাড়িতে ঢুকে বাবুর সঙ্গে দেখা করার কথাটা বলতে যে সীমাহীন ভয় তার করছিল, সেটা সে কাটিয়ে ফেলেছে। মনের আনন্দে সে দোকানে বসে পেট ভরে খাবার খেল। কিছুক্ষণ ইতিউতি ঘুরে বেড়ালো ফুরফুরে মেজাজে। তারপর আপন মনেই হিসেব করতে লাগলো যে পরদিন ওই বাড়িতে গিয়ে সে কি বলবে যাতে তার একটা কিনারা হয়। পরদিন কিন্তু উৎসাহটা তেমন রইল না। বাড়ির যত কাছে সে যেতে লাগলো, ততই তার আবার পেছন ফিরে পালাতে ইচ্ছে হলো। পায়ে পায়ে ফটকের একেবারে কাছে এসে সে দমে গেল। পা যেন আর কোনো মতেই ভিতরে যেতে চায় না। তবুও কে যেন তাকে অলক্ষ্য থেকে জোর করে ভেতরে ঠেলে দিল। কালকে সেই বৃত্তটি আজও সামনে দাঁড়িয়েছিল। সুরেন্দ্রকে চিনতে পারল। বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? হ্যাঁ। তবে চলুন। জমিদার বাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের আসবাবপত্রে সাজানো। একের পর একটা ঘর, মার্বেল পাথরের মেঝে, সিঁড়ি, বড় বড় ঝাড় লণ্ঠন প্রত্যেকটা ঘরে। দেওয়ালে যে কত শত দামি ছবি, ফটোগ্রাফ, তারই অত্যানি। যদিও সুরেন্দ্রর কাছে এসব নতুন কিছু নয়। সে নিজে যথেষ্ট বিত্তশালী পরিবারের ছেলে। বাহ্যিক সম্পদের কমতি তার কোনোদিনই হয়নি। যত খামতি ছিল কেবল মনের শান্তিতে। সুরেন্দ্র মনে মনে কেবল তাঁর কথা ভাবছিল, যার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা, সবটা জানার পর তিনি কি কি প্রশ্ন করবেন, আর সুরেন্দ্রই বা সেসবের কি উত্তর দেবে? বাবু, ইনি আপনার সঙ্গে দেখা করতে চান। কালও এসেছিলেন, আপনি ছিলেন না, তাই আর। বাড়ির কর্তা সামনেই বসে। ভৃত্যের কথা শুনে তিনি সুরেন্দ্রনাথকে প্রশ্ন করলেন, কি প্রয়োজন? সুরেন্দ্র যেন মুহূর্তেই সব ভুলে গেছে। একভাবে দাঁড়িয়ে কেবলই আমতা আমতা করে চলেছে সে। আমি মানে আসলে ব্রজরাজ লাহিড়ী পূর্ববঙ্গের জমিদার। মাথা ভর্তি কাঁচা চুলের মাঝে দুই চার গাছি পাকা চুলও উঁকি দিচ্ছে। তাঁর অভিজ্ঞ জমিদারি নজরে সুরেন্দ্রর চেহারায় ছাপ থাকা আভিজাত্য বুঝি প্রথম দর্শনেই ধরা পড়ে গেল। কি চাও তুমি? একটা যদি মানে কোনো একটা। কি একটা? কি বলছো কি বাবু? স্পষ্ট করে বলো দেখি। আগে চাকরি। আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? পথে একজনের সাথে দেখা হয়েছিল, তাকে কিছু কাজ জোগাড় করে দেওয়ার কথা বলতেই সে আমাকে আপনার কথা। ভালো। তা তোমার বাড়ি কোথায়?
পশ্চিমে। তা তোমার বাবা কি করেন? সামান্য চাকরি করেন। তাতে চলে না বলেই কি তুমি উপার্জন করতে চাও? হ্যাঁ। তা এখানে কোথায় থাকা হয়? ঠিক নেই, যেদিন যেখানে জায়গা পাই সেখানে। দেখো, তোমার বয়স অনেক কম। এই বয়সেই বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে দেখে বড় দুঃখ পেলাম। আমি নিজে যদিও কোনো চাকরি দিতে পারবো না, কিন্তু কিছু যাতে জোগাড় হয় তার একটা উপায় আমি বার করতে পারি। আচ্ছা, এখন আসি তাহলে। আর কিছু জিজ্ঞাসা করার নেই তোমার? না। এতেই তোমার কাজ হয়ে গেল? আমি কি উপায় করব, কবে করব, কিছুই তো জানতে চাইলে না। না, মানে আমি আসলে ভাবলাম। আচ্ছা আচ্ছা, বাদ দাও কথা। তা এখন কোথায় যাবে? কোনো একটা খাবার দোকানে। তুমি কি রোজই দোকান থেকে খাও? হ্যাঁ, আর উপায় কি, প্রতিদিনই তাই করি। দেখো, যতদূর বুঝছি তুমি লেখাপড়া ভালোই জানো। তা আমার ছেলেকে পড়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো। ব্রজবাবু আবার হাসলেন। তিনি বুঝলেন দুঃখে দারিদ্র্যে ছেলেটির মাথা ঠিক নেই। নয়তো কাকে পড়াতে হবে, কি পড়াতে হবে, এইটুকু অন্তত না জেনে খুশি হয়ে যাওয়া বোকামি। যদি সে বলে যে আমি বিএ ক্লাসে পড়ি, তখন তুমি কি করে পড়াবে? সে হয়ে যাবে একরকম ভাবে। ব্রজবাবু আর কথা না বাড়িয়ে ভৃত্যকে ডাক পারলেন। এই বাবুটির থাকবার জায়গা করে দাও, আর ওর স্নানাহারের বন্দোবস্ত করো। তুমি যাও ওর সঙ্গে, সব সেরে বিশ্রাম করো। তোমায় আমি সন্ধ্যের পরে আরেকবার ডেকে পাঠাবো। তুমি এখন আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকতে পারো। দিন গড়িয়ে এখন বেলা হয়েছে। দুপুরে খেতে বসে ব্রজবাবু তাঁর বড় মেয়ে মাধবীকে বললেন, মা, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়েছি। কে বাবা? বেশি কিছু জানি না, তবে সহায় সম্বলহীন এইটুকু বুঝেছি। লেখাপড়া বোধহয় কিছু জানে। তা তোমার দাদাকে পড়াবার কথা বলতে সে সঙ্গে সঙ্গে রাজি হল। এখন দেখো, বিএ ক্লাসের ছেলেকে যে পড়াতে সাহস করতে পারে, তোমার ছোট বোনটিকে তাহলে সে অনায়াসেই পড়াতে পারবে। তাই ভাবলাম এখন থেকে সেই প্রমিলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করল না। সন্ধ্যার পর সুরেন্দ্রকে ডেকে এনে ব্রজবাবু একই কথা বললেন। পরদিন থেকে সুরেন্দ্রনাথ প্রমিলাকে পড়াতে লাগল। প্রমিলার বয়স এখন 7 বছর। সে বোধোদয় পড়ে। বড়দিদি মাধবীর কাছে ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়েছিল। সে খাতাপত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি ইত্যাদি সঙ্গে করে এনে পড়তে বসল। বলো, ডু নট মুভ এর মানে হচ্ছে নড়িও না। ডু নট মুভ, নড়িও না। এরপর সুরেন্দ্রনাথ কতকটা অন্যমনস্ক হয়ে স্লেটটা হাতে নিয়ে পেন্সিলে করে কয়েকখানা আঁক পেতে বসল। প্রবলেমের পর প্রবলেম সলভ হতে লাগলো। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বাজল। প্রমিলা কখনো এপাশ কখনো ওপাশ ফিরে ছবির পাতা উল্টিয়ে উল্টিয়ে শুয়ে বসে লজেন্স মুখে পুরে নিরীহ মুখে পড়তে থাকলো। ডু নট মুভ মানে নড়িও না। শিশুমন কতক্ষণই বা ধৈর্য রাখতে পারে। একসময় প্রমিলা জিজ্ঞেস করল, মাস্টার মশাই বাড়ি যায়? যাও। এভাবেই এই বাড়িতে সুরেন্দ্র সকালবেলাগুলো কাটতে লাগলো। কিন্তু দুপুরবেলার কাজটা একটু অন্য রকম ছিল। সুরেন্দ্র যাতে চাকরির একটা উপায় হয়, এজন্য ব্রজবাবু অনুগ্রহ করে 2-1 ভদ্রলোকের নামে খানকতক চিঠি দিয়েছিলেন। সুরেন্দ্রনাথ সেগুলোই পকেটে পুরে বেরিয়ে পড়ে। সন্ধান করে তাঁদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কটা জানালা, বাইরে কতগুলি ঘর, 2তলা কি 3তলা, সামনে কোনো ল্যাম্পপোস্ট আছে কিনা ইত্যাদি। তারপর সন্ধে হতেই ফিরে আসে। কলকাতায় এসে সে কতগুলো বই কিনেছিল। বাড়ি থেকে এনেছিল আরও খান কতক। এখন নিয়মিত গ্যাস বাতির নিচে বসে সে বইগুলো নিয়ে পড়াশুনো করে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞেস করলে হয় চুপ করে থাকে, আর নইলে বলে, আপনার দেওয়া ঠিকানায় গিয়েছিলাম,
ভদ্রলোক বাড়ি ছিলেন না। আজ 4 বছর হল ব্রজরাজবাবুর স্ত্রী গত হয়েছেন। বয়সকালে নিঃসঙ্গ হয়ে যাবার দুঃখ একমাত্র সেই বোঝে যে সবকিছু এক নিমিষে হারিয়ে ফেলে। ব্রজবাবু যে এতে অনেক শোক পেয়েছেন সে আর আলাদা করে বলবার নয়, কিন্তু সবচেয়ে বেশি আহত হলেন তখন যখন তাঁর আদরের মেয়ে মাধবী মাত্র 16 বছর বয়সে স্বামীকে হারালো। এই ধাক্কায় ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত যেন শূন্য হয়ে গেল। সাধ করে ঘটা করে তিনি মেয়ের বিয়ে দিয়েছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেননি। ছেলেটির বিষয় আশয় আছে কিনা খোঁজ নেননি, শুধু দেখেছিলেন ছেলেটি লেখাপড়া করেছে। রূপবান সচ্চরিত্র লক্ষ্য করেই মাধবীর সাথে তার বিয়ে দিয়েছিলেন। মেয়ের যখন 12 বছর বয়স তখন হয় বিয়েটা। তারপরে 3টি বছর সে স্বামীর সঙ্গে সুখে শান্তিতে ভালোবাসায় জীবন কাটিয়েছে। কিন্তু ভাগ্যের ফের কোপ বসালো মাধবীর জীবনে। তার স্বামী যোগেন্দ্র আর বাঁচলেন না। মাধবীর এই জীবনের সব স্বাদ মুছে দিয়ে ব্রজরাজের বুকে শুল বিঁধিয়ে তিনি স্বর্গে গেলেন। সেই থেকে মাধবী একেবারে যেন বদলে গেল। রাগ, হিংসা, আক্রোশ প্রভৃতির চিন্তাও সে স্বামীর চিতাভস্যের সাথেই ইহজন্মের মতো গঙ্গার জলে ভাসিয়ে দিল। সে এমনিতেই বড়লোক ঘরের মেয়ে, আজ অবধি কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষাই তার অপূর্ণ ছিল না। তাই হিংসা, দেশ বিদ্বেষের মতো কটু অনুভূতিও তার মনে কখনো স্থান পায়নি। মাধবী নিজের হাতে সাজানো ফুলের বাগানে অনেক ফুল ফুটত। সেগুলো তুলে তার মালা বানিয়ে মাধবী মজা করে প্রায়শই স্বামীর গলায় পরিয়ে দিত। আজ সেই মানুষটাই নেই, তবুও মাধবী কাজগুলোকে আগের মতনই যত্ন করে। এখন সে আর মালা গাঁথে না, কিন্তু অঞ্জলি ভরে ফুল দিন দুঃখীকে বিলিয়ে দেয়। সে জানে মাধবী নিজের অভ্যেসগুলির প্রতি অবহেলা করলে তিনি কষ্ট পাবেন। তিনি কষ্ট পাবেন এই দেখে যে মাধবী নিজেকে যন্ত্রণা দিচ্ছে। তাই এখনো স্বামীর জন্য সকল কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ সে। ব্রজবাবুর গৃহিণী অর্থাৎ মাধবীর মা যেদিন পরলোক গমন করেন সেই দিন থেকে এই সংসারে আর শৃঙ্খলা ছিল না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। কেউ কাউকে দেখত না, কেউ কাউকে গ্রাহ্যই করত না। সকলের জন্যই এক একজন করে ভৃত্য মোতায়েন ছিল। তারা আপন আপন মনিবের সকল কাজ করত। রান্নাঘরে পাচক আর ঠাকুর রান্না করতেন। বিশাল অন্নসত্রের মতো লোকে পাত পেরে বসে খেত। তবুও তার মধ্যে কেউ খেতে পেত, খাবার কেউ পেত না, কারণ দ্বিতীয় ক্ষেত্রের লোকেদের দিকে চেয়ে দেখার কেউ ছিল না। কিন্তু যেদিন থেকে মাধবী তার বাপের ঘরে ফিরে এলো বিধবার বেশে, সেই দিন থেকে যেন সংসারে আবার নবীন বসন্ত ফিরে এলো। এখন সবাই মাধবীকে ডাকে বড়দিদি বলে। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড়দিদিকে দেখতে চায়। বাড়ির মনিব থেকে সরকার, গোমস্তা, দাস দাসী সবাই ভাবে বড়দিদির কথা। সবাই তার উপর নির্ভর করে। ব্রজবাবুর সংসারে থাকা প্রতিটি লোক যেন একটি করে কল্পতরু খুঁজে পেয়েছিল। তলায় গিয়ে খালি হাত পাতত আর হাসি মুখে হাত ভর্তি করে ফিরে আসত। এমনই এক পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথও একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করবার উপায় দেখতে পেল। সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রেখেছে তখন সেও বাকিদের মতোই করতে লাগলো, যদিও অন্যদের চেয়ে তার ধারণাটা একটু আলাদা রকমের ছিল। সে ভাবত বড়দিদি বলে একটি জীবন্ত পদার্থ মাত্র বাড়ির মধ্যে থাকে, সকলকে দেখে, সব আবদার সহ্য করে, যার যা প্রয়োজন তার কাছে গেলেই পাওয়া যায়। কলকাতায় রাজপথে ঘুরে ঘুরে নিজের জন্য নিজের ভাবনার প্রয়োজনটা সে যতটুকু রপ্ত করেছিল, এখানে এসে অবধি সে অভ্যেস একেবারে সে ভুলে গেল। তার আর মাথায় রইল না নিজেকে নিয়ে সে একসময় অনেক কিছু ভাবত, কিংবা নিজের বন্দোবস্তের কথা তাকে আগামীতে আবারও ভাবতে হতে পারে। জামা কাপড়, জুতো, ছাতা, যা যা কিছু প্রয়োজন সমস্তই সুরেন্দ্রর ঘরে একাধিক পরিমাণে আছে। রুমালটি পর্যন্ত তার জন্য কে যেন সযত্নে সাজিয়ে রেখে যায়। প্রথমে কৌতূহল হতো, জিজ্ঞেস করত এসব কোথা থেকে আসছে। উত্তর পেত বড়দিদি পাঠিয়ে দিয়েছেন। এমনকি জলখাবারের থালাখানা দেখলেও সুরেন্দ্র বুঝতে পারে এতে বড়দিদির সযত্ন স্পর্শ রয়েছে। একদিন অঙ্ক কষতে বসে একসময় সুরেন্দ্রর কম্পাসের দরকার পড়ল। প্রমিলা, বড়দিদির কাছ থেকে গিয়ে একটা কম্পাস নিয়ে এসো তো।
মাধবীর কাছে জিনিসটি পাওয়া গেল না, কিন্তু তৎক্ষণাৎই সে বাজারে লোক পাঠিয়ে দিল। সন্ধ্যার সময় বেরিয়ে এসে সুরেন্দ্রনাথ দেখল তার টেবিলের উপর কম্পাস রাখা। পরদিন সকালে প্রমীলা বলল, মাস্টার মশাই, কাল দিদি ওটা পাঠিয়ে দিয়েছেন। এরপর থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই যে সুরেন্দ্র মাঝে মধ্যে এমন এক একটা জিনিস চেয়ে বসত যে মাধবীকে সেজন্য বিপদে পড়তে হতো। অনেক অনুসন্ধান করার পরই হয়তো সেই প্রার্থিত জিনিসের খোঁজ পেত, তবুও মুখ ফুটে কখনো সে বলেনি যে দিতে পারবো না। একদিন প্রমীলাকে ডেকে সুরেন্দ্র বলল, বড়দিদির থেকে 5টা পুরনো কাপড় নিয়ে এসো, ওই ভিখারিদের দিতে হবে। নতুন পুরাতন বাঁচবার অবসর মাধবীর সবসময় থাকতো না, তাই সে নিজেরই 5খানা কাপড় পাঠিয়ে দিয়ে উপরের ঘরে জানালা দিয়ে দেখত 4-5 জন দুঃখী লোক হাসি মুখে হাতে করে তার কাপড়গুলি ধরে বেরিয়ে গেল। এভাবেই সুরেন্দ্রনাথের ছোটখাটো আবেদন অত্যাচার নিত্যদিনই মাধবীকে সহ্য করতে হতো। ক্রমশ এসবে মাধবী এতটাই অভ্যস্ত হয়ে গেল যে তার কখনোই মনে হতো না সুরেন্দ্র একজন বাইরের লোক, বরঞ্চ সুরেন্দ্রকে নিয়ে মাধবী উল্টে ভাবনায় থাকত সর্বক্ষণ। সতর্কভাবে কান খাড়া করে থাকত কখন সুরেন্দ্রর কি লাগবে, কারণ ছেলেটি নিজে থেকে কখনোই নিজের জন্য কিছু চায় না। ক্রমে যত দিন গড়ালো, মাধবী বুঝল সুরেন্দ্রর চরিত্র। ছেলেটি নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির। সকালে দেওয়া চা টেবিলে পড়ে পড়েই ঠান্ডা হয়ে যায়। বেশিরভাগ দিনই সে খেতে ভুলে যায়। জলখাবারও হয়তো স্পর্শ করতে তার মনে থাকে না, কিংবা বাড়ির পোষ্য কুকুরকে সে খাবার খাইয়ে দিয়ে নিজে অভুক্ত থাকে। খেতে বসেও তার অনীহা। পাতের খাবার অর্ধেক পাতেই পড়ে থাকে। রকমারি অন্নব্যঞ্জন সে একপাশে ঠেলে সরিয়ে রাখে, যেন কোনো কিছুই তার মনে ধরে না। কেবল সারাক্ষণ মুখের সামনে বই নিয়ে বসে আছে সে। ব্রজবাবু মাঝে মাঝে জিজ্ঞাসা করেন সুরেন্দ্র চাকরির কোনো সুবিধা হলো কিনা। সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী বুঝতে পারে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিল উদ্যোগ নেই, ইচ্ছে তো নেই। আপাতত যেটুকু হয়েছে তাতেই সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজলেই বড়দিদির থেকে স্নানাহার সেরে নেবার তাগিদ আসে। ভালো করে খাওয়া দাওয়া না সারলে প্রমীলার মারফত বড়দিদির অনুযোগ আসে। বেশি রাত অবধি বই নিয়ে বসে থাকলে ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করে দেয়। বারণ করলে বলে বড়দিদির হুকুম। একদিন মাধবী তার বাবার কাছে এসে বলল, জানো তো বাবা, প্রমীলা যেমন, তার মাস্টারও ঠিক তেমনি। কেন রে মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খেতে হবে, কখন ঘুমোতে হবে, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম। নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, অথচ অসময়ে এমন এমন জিনিস চেয়ে বসেছে সজ্ঞানে সেসব কেউ চাওয়ার কথা ভাবতেই পারবে না। ছেলেটা বোধহয় একটু পাগল। পাগল নয়, উনি বোধহয় বড় লোকের ছেলে। কেমন করে জানলে? মাধবী জানত না, কেবল অনুমান করেছিল। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করতে পারে না, পরের উপর নির্ভর করে থাকে, পরে করে দিলে হয়, না দিলে হয় না, এই অক্ষমতাই তাকে মাধবীর কাছে ধরিয়ে দিয়েছিল। বিশেষ করে ছেলেটির খাওয়া দাওয়ার ধরন ধারণ মাধবীকে বেশ অবাক করত। বাড়িতে যতই পঞ্চব্যঞ্জন হোক, যত ভালো করেই রাঁধা হোক না কেন, সুরেন্দ্র সেদিকে কোনো রুচিবোধ নেই। খেতে বসলে তার চোখে মুখে বিস্তর অনীহা ধরা পড়ে। সে কোনো কিছু ভালো করে মুখে তোলে না। এই বয়সেই যেন বুড়োদের মতো বৈরাগ্য জন্মেছে তার। অথচ ভেতরে ভেতরে শিশু সুলভ সরলতা রয়েছে। তাকে খেতে দিলে সে খায়, না দিলে খায় না। আর তার এই সমস্ত স্বভাবই মাধবীর কাছে বড় রহস্যময় ঠেকত। এবং এই কারণেই অজ্ঞাত মাস্টার বাবুটির উপর মাধবীর মায়া জন্মেছিল। মনোরমা মাধবীর ছোটবেলার সখী। তাকে বহুদিন কোনো চিঠিপত্র লেখা হয় না, তাই আজ দুপুর নাগাদ মাধবী তাকে চিঠি লিখতে বসেছিল। এমন সময় প্রমীলা এসে ডাকল, বড়দিদি, ও বড়দিদি। হ্যাঁ, কি? মাস্টার মশাইয়ের চশমাখানা যেন কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও তো। তিনি চাইলেন তোমার কাছে। মাধবী হেসে ফেলল। সাথে কি সুরেন্দ্রকে ছেলে মানুষ বলে? নয়তো কে এমনভাবে তার কাছে আবদার করতে পারে? তোমার মাস্টার মশাইকে বলো গে, আমি কি চশমার দোকান করি? এই এই দাঁড়া, কোথায় চললি?
কথা কানা তাকে বলতে। থাক, তার প্রয়োজন নেই। তুই বরং গিয়ে সরকার মশাইকে ডেকে নিয়ে আয়। প্রমীলা সরকার মশাইকে ডেকে আনলো। মাস্টার বাবু চশমা হারিয়েছেন, ভালো দেখে একটা কিনে আনুন তাড়াতাড়ি। সরকার মশাই চলে যেতে মাধবী পুনরায় মনোরমাকে চিঠি লিখতে বসল। সবশেষে লিখল, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়াছেন। তাহাকে মানুষ বলিলেও হয়, ছোট ছেলে বলিলেও চলে। আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহিরে যায় নাই, সংসারের কিছুই জানে না। তাহাকে না দেখিলে, না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না। আমার অর্ধেক সময় সে কাড়িয়া লইয়াছে। তোমাদের পত্র লিখিব আর কখন? এখন যদি তোমার শীঘ্র আসা হয়, তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দেব। এমন অকেজো অন্যমনস্ক লোক তুমি জন্মে দেখো না। খাইতে দিলে খায়, না দিলে চুপ করিয়া উপবাস করে। হয়তো সমস্ত দিনের মধ্যেও তার মনেও পড়ে না যে তাহার আহার হইয়াছে কি না। একদিনের জন্য সে আপনাকে চালাইয়া লইতে পারে না। তাই ভাবি, এমন লোক সংসারে বাহির হয় কেন? শুনিতে পাই তাহার পিতামাতা আছেন, কিন্তু আমার মনে হয় তোমাদের পাথরের মতো শক্ত প্রাণ। আমি তো কখনোই এমন লোককে চোখের আড়াল করিতে পারিতাম না। মনোরমা তামাশা করে চিঠির উত্তরে লিখল, তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ, আর তুমি তার সীতা দেবী হইয়াছ। তবু একটু সাবধান করিয়া দিতেছি, তুমি আমার পুরাতন সখী বলিয়া কথা। দেখো যেন একেবারে মাথায় চড়িয়া না বসে তোমার ওই অবোধ বাঁদরটি। ইতি মনোরমা। চিঠি পড়ে মাধবীর মুখ রাঙা হয়ে উঠল। তোমার পোড়া মুখ, তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না। সেদিন বৈকালের দিকে মাধবী তার বোনকে জিজ্ঞাসা করল, প্রমীলা, তোমার মাস্টার মশাইয়ের চশমা কেমন হয়েছে? বেশ হয়েছে। মাস্টার মশাই সেই চশমাখানা চোখে দিয়ে বই পড়েন তো, আমি দেখেছি। তিনি নিজে কিছু বলেননি? কই না তো, একটি কথাও না। ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিছুই না? না, কিচ্ছু না। মাধবীর সদা প্রফুল্ল মুখখানি যেন মুহূর্তের জন্য মলিন হল। তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। ধুর পাগলি, তা কি বলতে আছে? তিনি হয়তো কিছু মনে করবেন। তবে কি বলবো না? না, বলবে না। এবার তুমি যাও প্রমীলা, বই নিয়ে পড়তে বসোগে। এক্ষুনি তোমার মাস্টার মশাইয়ের ডাক এসে পড়বে। শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাকে ধরে বলল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়ে তুমি জানো? একরত্তি প্রমীলার জন্য বরাদ্দ শিক্ষক তার গ্রাহ্যের মধ্যেই নয়। তাই সে কতকটা তাচ্ছিল্যের সুরেই বলল, নাটক নভেল পড়ে হয়তো, এছাড়া আর কি হবে। মাধবীর কিন্তু এ কথা বিশ্বাস হল না। প্রমীলাকে দিয়ে সে লুকিয়ে একখানা বই এনে শিবচন্দ্রকে দেখালো। দেখো তো দাদা, এখানাকে তো নাটক নভেল বলে মনে হচ্ছে না। শিবচন্দ্র বইটা নিল, কিন্তু তার আগাগোড়া কিছুই বুঝল না। শুধু এইটুকু বুঝল যে এর এক বিন্দুও তার জানা নেই, এবং সেটি একখানা অঙ্কের বই। কিন্তু বোনের সামনে সম্মান হারাতে তার বাঁধল। সে বলল, এটা অঙ্কের বই, স্কুলের নিচের ক্লাসে পড়া হয়। তাই? কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? সেসব কিছুই নয়। আচ্ছা, এখন আমি আসি, কাজকর্ম কিছু আছে, সারি সেসব। গা বাঁচাতে শিবচন্দ্র সেদিন তড়িঘড়ি বোনের কাছ থেকে চলে গেল বটে, কিন্তু তারপর থেকে ইচ্ছাকৃত কখনোই সুরেন্দ্রর সামনে পড়তো না। মনে মনে ভয় ছিল পাছে সুরেন্দ্র তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলে, পাছে সব কথা প্রকাশ হয়ে যায় এবং পিতার আদেশে তাকে না আবার প্রমীলার সঙ্গে ওই মাস্টারের সামনে খাতা পেন্সিল নিয়ে বসতে হয়। এর কিছুদিন পরের কথা, মাধবী এসে তার বাবাকে বলল, বাবা, আমি দিন কতকের জন্য কাশী যাব।
সে কি, তুমি কাশি গেলে সংসারের কি হবে? আমি আবার ফিরে আসবো তো বাবা, একেবারের জন্য যাচ্ছি নেই। ব্রজবাবুর চিন্তিত মুখ আরও যেন মুষড়ে গেল। মাধবী দেখল তার বাবার চোখে জল। মাধবী বুঝতে পারল অমনভাবে বলাটা অন্যায় হয়েছে। শুধু দিন কতকের জন্য বেরিয়েই চলে আসবো। হ্যাঁ, তা যাও, কিন্তু মা, সংসার যে একেবারে কানা হয়ে যাবে ততদিন। আমি ছাড়া বুঝি সংসার চলবে না? চলবে না কেন মা, চলবে। হাল ভেঙে গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে, এও তেমনি চলবে। মাধবী চুপ করে থাকল। এদিকে তার কাশি যাওয়া সত্যি খুব প্রয়োজন। সেখানে তার বিধবা ননদ একমাত্র ছেলেকে নিয়ে থাকে, তাকে একবার দেখে আসাটাও জরুরি। অবশেষে মাধবীর কাশি যাওয়ার দিন এসে পড়ল। রওনা দেওয়ার আগে সে প্রত্যেককে জনে জনে ডেকে সংসারের ভার বুঝিয়ে দিল। বাবা, দাদা, প্রমীলাকে বিশেষ করে দেখাশোনা করার জন্য অনুরোধ করল, কিন্তু ইচ্ছাকৃতভাবে মাস্টারের কথা কাউকে বলল না। আসলে সম্প্রতি সুরেন্দ্রর উপর মাধবীর একটু রাগ হয়েছিল। মাধবী তার জন্য এতদিন অনেক করেছে, কিন্তু বদলে ছেলেটা একবারের জন্য সৌজন্যতার খাতিরে কৃতজ্ঞতাও জানায়নি। তাই মাধবী বিদেশে গিয়ে এই অকর্মণ্য, সংসার অনভিজ্ঞ, উদাসীন ব্যক্তিটিকে জানাতে চায় যে সে একজন ছিল। এভাবে একটা কৌতুক করতে দোষী বা কি? মাধবী না থাকলে মাস্টারের কেমন করে দিন কাটে দেখাই যাক না। খানিকক্ষণ পর মাধবী তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সুরেন্দ্র তখন তার নিজের ঘরে বসে প্রবলেম সলভ করছিল। প্রমীলা এসে বলল, কাল রাতে দিদি তো কাশি গিয়েছেন। কথাটা সুরেন্দ্রর কানে গেল না, কিন্তু 2-3 দিন পর সে টের পেল 10টার সময় খাওয়া সেরে নেবার জন্যে আর পিটাপিটি হয় না। কোন দিন বা 1টা-2টো বেজে যাওয়ার পর তার ভাতের থালা বাড়া হয়। স্নান সেরে কাপড় বদলাতে গিয়ে সে দেখে পরনের বাকি কাপড়গুলো অপরিষ্কার। জলখাবারের থালাটা আগের মতো সযত্নে সাজানো নয়। রাত্রে গ্যাসের চাবি আর কেউ বন্ধ করতে আসে না। পড়ার ঝোঁকে 2-3টে বাজে। সকালে ঘুম ভাঙে না, উঠতে অনেক বেলা হয়। তারপর সারাটা দিন ঘুম চোখের পাতা ছেড়ে কিছুতেই যেতে চায় না। শরীর যেন ক্রমে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এবং ঠিক এমন সময়ই সুরেন্দ্রনাথের মনে হলো এ সংসারে একটু পরিবর্তন ঘটেছে। গরম লাগলেই যেমন লোকে পাখার সন্ধান করে, সুরেন্দ্রনাথও আজ তাই করল। বই থেকে মুখ তুলে প্রমীলাকে জিজ্ঞাসা করল, বরদিদি এখানে নেই না? বড়দিদি কাশি গিয়েছেন। ও, তাই ভাবি। তা তিনি কবে আসবেন? 1 মাস পরে। সুরেন্দ্রনাথ আবার বইয়ের দিকে চোখ ফেরালো, কিন্তু মন বসাতে পারল কিনা বোঝা গেল না। এভাবে আরো 5 দিন কাটল। সুরেন্দ্রনাথ আবার একদিন প্রমীলাকে শুধল, প্রমীলা, 1 মাসের আর কত বাকি? এখনো অনেক দিন মাস্টার মশাই। প্রমীলা, বরদিদিকে তুমি চিঠি লেখো না? লিখি তো। তাড়াতাড়ি আসতে লেখনি? না, তা তো লিখিনি। সুরেন্দ্র অগোচরে ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাস্টার মশাই, বড়দিদি এলে বেশ হয় না? বেশ হয়। তাহলে কি আজটা লিখে দেব? হ্যাঁ হ্যাঁ, তাই দাও। আপনার কথা কি লিখে দেব? দাও। এই দাও কথাটা বলতে সুরেন্দ্রর কোনো রকম দ্বিধাবোধ হলো না, কেননা জগতের কোনো আদব কায়দা সে জানত না। বড়দিদিকে আসবার জন্য অনুরোধ করা যে তার সাজে না, এটা সে বুঝলই না। যে না থাকলে তার বড় ক্লেশ হয়, যার অবর্তমানে তার কিছুতেই কিছু চলছে না, তাকে শিগগির ফিরে আসতে বলাটা সুরেন্দ্রর কাছে অসঙ্গত বলে মনেই হলো না। প্রায় 3টি মাস ধরে যে সংসারে সুরেন্দ্র পরম আরামে থাকছে, যে বড়দিদির উপর ভর দিয়ে নিশ্চিন্ত জীবন কাটাচ্ছে, সেই মানুষটি যে কেমন সে নিয়ে তার কোনো ধারণাই নেই। বড়দিদি মাধবী কত বড়, কত বয়স, কেমন দেখতে, কত গুণ, কিছুই সে জানত না, জানবার ইচ্ছেও করেনি। সবাই ডাকে বড়দিদি, তাই সেও সম্বোধন করে বড়দিদি বলে। এবং আজ সেই মানুষটির কাশি গমনের পর থেকেই সুরেন্দ্র খুব ভালো করে বুঝতে পারল বড়দিদি ভিন্ন সে এক দণ্ডও চলতে পারবে না। লোকে যেমন ইষ্টদেবতাকে দেখতে পায় না, শুধু নামটি জপ করে,
দুঃখে কষ্টে কেবল সেই এক টুকরো নামের কাছে নতজানু হয়ে করুণা ভিক্ষা চায়, আজ সুরেন্দ্ররও সেই একই রকম অবস্থা হলো। তার আড়ষ্ট জিভটা বার কত কেঁপে উঠে ঠোঁট দিয়ে অস্ফুট উচ্চারণ বেরিয়ে এলো, বড়দিদি। তখনও সূর্যোদয় হয়নি, পূব দিক রাঙা হয়েছে মাত্র। প্রমীলা এসে ঘুমন্ত সুরেন্দ্রনাথের গলা জড়িয়ে ধরল। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। কি প্রমীলা? বড়দিদি এসেছেন। সুরেন্দ্রনাথ উঠে বসল, প্রমীলার হাত ধরে বলল, হ্যাঁ এসেছেন, চলো 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 দেখে আসি। এই দেখবার বাসনাখানি কিভাবে সুরেন্দ্রর মনে উদয় হলো জানা নেই, এবং এতদিন পরে কেন যে সে প্রমীলার হাত ধরে চোখ মুছতে মুছতে ভেতরে চলল তাও ঠিক বুঝতে পারা গেল না। দুজনে মিলে মাধবীর ঘরের সামনে এসে দাঁড়ালো। বড়দিদি, এই দেখো মাস্টার মশাইকে এনেছি। বড়দিদি অন্যমনস্ক হয়ে কি একটা কাজ করছিল, আনমনে উত্তর দিল, কি রে দিদি? দুজনে ততক্ষণে ঘরের ভেতর প্রবেশ করেছে। মাধবী শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো, মাথার উপর এক হাত কাপড় টেনে একপাশে সরে দাঁড়ালো। বড়দিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী ঘুমটার অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটল। ছি ছি, তুমি চলে গেলে আর এদিকে আমি। কি লজ্জা। প্রমীলা, মাস্টার মশাইকে বাইরে যেতে বল। প্রমীলা ছোট হলেও বড়দিদির আচরণ দেখে সে বুঝতে পারছিল যে কাজটা ঠিক হয়নি। মাস্টার মশাই চলুন। অপ্রতিভের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সুরেন্দ্র, তারপর বেরিয়ে এলো প্রমীলার সঙ্গে। বেশি কথা বলতে সে কখনোই চায় না, কারণ বেশি কথা সে বলতেই জানে না। তবে সারাদিন মেঘের পর সূর্য উঠলে হঠাৎ যেমন লোকে সেদিকে এক দৃষ্টে চেয়ে থাকে, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাইলে চোখের পীড়া হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থেকে প্রথম সূর্যোদয়ের সাথে সাথেই সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে চেয়ে দেখতে গিয়েছিল, কিন্তু তার ফল যে এমন দাঁড়াবে তা সে কল্পনাও করেনি। আজকাল সুরেন্দ্র যত্নআত্তিটা একটু কমে এসেছে। মাধবী এখন কেমন যেন একটু লজ্জা লজ্জা করে। বিন্দুদাসী নাকি কথাটা নিয়ে একটু হাসাহাসিও করেছিল। সুরেন্দ্র একটু সংকুচিত হয়ে পড়েছিল। আজকাল সে যেন দেখতে পায় তার বড়দিদির অসীম ভাণ্ডার সসীম হয়েছে। দিদির যত্ন, মায়ের স্নেহ পরশ আর তার গায়ে লাগে না। সে যেন একটু দূরে দূরেই থাকে এখন। সুরেন্দ্র একদিন প্রমীলাকে ডেকে জিজ্ঞাসা করল, বড়দিদি আমার উপর রাগ করেছেন না প্রমীলা? তাই তো মনে হয়। কেন রে? আপনি অমন করে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন? তাই তো, যেতে নেই না। তাকে যেতে হয়, দিদি খুব রাগ করেছেন। সুরেন্দ্রর অপরাধী মুখখানা আরো কালিবর্ণ হয়ে উঠল। এর দিন কতক পরের কথা। সেদিন দুপুরবেলা মেঘ করে ঝড় জল আসলো। ব্রজরাজবাবু আজ 2 দিন হলো বাড়ি নেই, জমিদারি দেখতে গিয়েছেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না, প্রমীলাও বড় উপদ্রব করছিল। মাধবী তাকে ধরে বলল, উফ প্রমীলা, শান্ত হ দেখি বাবু। যা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। কি রে, বই আনার কথা শুনতে অমনি একেবারে কাঠ হয়ে গেলি? বললুম না নিয়ে আয়। বড়দিদি, রাত্রি আনবো। না, এখনই আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনতে গেল। খানিক বাদে বইপত্র এনে বলল, মাস্টার মশাই কিছুই পড়ায়নি, খালি নিজে পড়ে। এবার কিন্তু আমি তোমায় পড়া ধরবো। কই দেখি, এইখানটা পড়ে বলো দেখি। মাধবী এবারে পড়া জিজ্ঞাসা করতে বসল। কিছুক্ষণ পর আগাগোড়া এই বুঝল যে সত্যিই মাস্টার মশাই কিছুই পড়ান না। তাঁর আসার আগে প্রমীলা যেটুকু শিখেছিল, এই কয়েক মাসের চর্চার অভাবে ওইটুকুও ভুলতে বসেছে। মাধবী বিরক্ত হয়ে বিন্দুকে ডাক পাঠালো। বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় তো, কেন প্রমীলাকে এতদিন একটুও পড়াননি। বিন্দু যখন জিজ্ঞাসা করতে গেল, সুরেন্দ্র তখন অঙ্কের প্রবলেম নিয়ে ভাবনা চিন্তা করছিল।
বিন্দু ঘরে ঢুকে বলল, মাস্টারমশাই, বড় দিদি শুধলেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়ান না কেন? বলি ও মাস্টারমশাই, আমার কথা কানে শুনছেন? হ্যাঁ, কি বললে? আমি ঠিক, আবার বলো। বড় দিদি জানতে চাইলেন আপনি ছোট দিদিকে এতদিন পড়ান না কেন? ভালো লাগে না। বিন্দু গিয়ে এই কথাখানা মাধবীকে জানালো। প্রচণ্ড রাগে মাধবী নিচে এসে দরজার অন্তরাল থেকে বিন্দুকে দিয়ে আবার বলালো, ছোট দিদিকে তো আপনি একেবারেই পড়ান নে, দিদি শুধোচ্ছেন কেন? কথাটা বার 2-3 জিজ্ঞাসা করার পর সুরেন্দ্রনাথ বললে, হ্যাঁ, আমি পারবো না। মাধবী চার পরনাই অবাক হলো, এ কেমন কথা? বিন্দু বলল, তবে আপনি কি জন্য এখানে আছেন? না থাকলে কোথায় যাব? তাহলে পড়ান না কেন? সুরেন্দ্রনাথের এবার যেন চৈতন্য হলো, ফিরে বসে বলল, কি বলছো? বিন্দু এতক্ষণ ধরে যা যা বলেছে তাই আবার বলল। ও, কিন্তু সে তো রোজ পড়ে। আড়ালে দাঁড়িয়ে থাকা মাধবীর প্রশ্নটাই সুরেন্দ্রকে শুধলো বিন্দু। হে পড়ে, কিন্তু আপনি দেখেন কি? না, আসলে আমার দেখার সময় হয় না। তবে বাড়িতে কেন আছেন? সুরেন্দ্র কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তাইলে আপনি আর পড়াতে পারবেন না? না, আমার পড়াতে ভালো লাগে না। জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছে কথা বলে আসছেন তিনি? বিন্দু তাই বলল। শুনে সুরেন্দ্রর প্রবলেমের জাল একেবারে যেন ছিন্ন হয়ে গেল। প্রথমে একটু দুঃখিত হয়ে পরে যেন সে ভাবনায় পড়ল। তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল? হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তবে কথাটা আমার তত মনে ছিল না। পরদিন প্রমীলা পড়তে আসলো না, যদিও সুরেন্দ্রর তাতে কিছু মনে হলো না। তারপর দিনও আসলো না, এবং সেদিনও সুরেন্দ্রর ভাবে কোনো পরিবর্তন এলো না। কিন্তু তৃতীয় দিন প্রমীলাকে না দেখতে পেয়ে সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে বলল, বলছি প্রমীলাকে একটু ডেকে আনবে। ভৃত্য ভেতর থেকে ফিরে এসে জানালো, ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। আমার কাছে আর পড়বে না? না, কার কাছে পড়বে তাহলে? হয়তো অন্য মাস্টার আসবে। ও বেশ। বেলা তখন 9টা। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভেবেচিন্তে 2-3খানা বই বগলে চেপে উঠে দাঁড়ালো। চশমাটা খাপে পুরে টেবিলের উপর রেখে দিয়ে ধীরে ধীরে চলে যেতে উদ্যত হলো। মাস্টারবাবু, এই অসময়ে কোথায় যাচ্ছেন? বড়দিদিকে বলে দিও আমি চলে যাচ্ছি। আর আসবেন না কো? সুরেন্দ্রনাথ এ কথা শুনতে পেল না। বিনা উত্তরে ফটকের বাইরে এসে দাঁড়ালো। বেলা 2টো বেজে গেল, তবুও সুরেন্দ্র ফিরল না। ভৃত্য তখন মাধবীকে গিয়ে খবর দিল যে মাস্টার মশাই চলে গিয়েছেন। বড়দিদি, মাস্টারবাবু চলে গেছেন। চলে গেছেন? কোথায়? তা তো জানি না বড়দিদি, বেলা 9টার সময় চলে গেলেন। যাবার সময় আমায় বলে গেলেন যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়ে চলে গেলেন? পর মুহূর্তে মাধবী নিজে সুরেন্দ্রনাথের ঘরে এসে দেখল সব জিনিসপত্র যেখানকার যেমন তেমনই আছে। এমনকি টেবিলের উপর চশমাটি খাপ মোড়া অবস্থায় রাখা, শুধুমাত্র কয়েকখানি বই নেই। সন্ধ্যা হলো, রাত্রি হলো, সুরেন্দ্রনাথ ফিরল না। পরদিন মাধবী দুজন ভৃত্যকে ডেকে বলল, শোনো, তোমরা ওকে খুঁজে ফিরিয়ে আনতে পারলে 10 টাকা পুরস্কার পাবে। যাও সব। পুরস্কারের লোভে যে যেদিকে পারল ছুটল, কিন্তু সন্ধ্যার সময় ফিরে এসে জবাবে জানালো মাস্টারের কোনো খোঁজ তারা পায়নি। তিনি চলে গেলেন কেন? মাধবী নিরুত্তর থাকলো। 2 দিন 3 দিন করে যত দিন যেতে লাগলো,
মাধবী ততই উদ্বিগ্ন হয়ে পড়ল। বড়দিদি, এত খোঁজাখুঁজি বা করো কেন? বলি কলকাতা শহরে কি আর মাস্টার পাওয়া যায় না? দূর হ তুই। একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে যে একটিও পয়সা নেই তা কি করে জানলে? সে আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি? নিজের কাজে যা, জ্বালাস না। বিন্দু চুপ করে গেল। ক্রমে যখন 7 দিন কেটে গেল অথচ সুরেন্দ্র ফিরে এলো না, তখন মাধবী এক প্রকার অন্ন জল ত্যাগ করল। তার কেবলই মনে হতে লাগলো সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে ছেলে বাড়ির জিনিস চেয়ে খেতে জানে না, পরের কাছে সে হাত পাতবে কি করে? মাধবীর দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কাছে কিচ্ছুটি কিনে খাবারও পয়সা নেই। সে যা ছেলে, তাতে ভিক্ষা করবারও সামর্থ্য তার নেই। নিশ্চয়ই সে ছোট ছেলের মতো অসহায় অবস্থায় কোনো ফুটপাতে বসে কাঁদছে, নইলে কোনো গাছের তলায় বই মাথায় দিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় অচেতন পড়ে আছে। এর দিন 3 পর ব্রজরাজবাবু ফিরে এলেন। বড় মেয়ের কাছে সব শুনে বললেন, কাজটা ভালো হয়নি মা। এদিকে সুরেন্দ্রনাথের অবস্থা অত্যন্ত শোচনীয়। সে সারাটা দিন পথে পথে ঘুরে বেড়ায়। বিগত 3 দিন অনাহারেই কেটেছে তার। কলের জলে পয়সা লাগে না, তাই খিদে পেলে পেট ভরে জল খায় কেবল। একদিন রাত্রে অবসন্ন শরীরে সুরেন্দ্র কালীঘাটের দিকে যাচ্ছিল। কোথায় নাকি শুনেছিল সেখানে বিনে পয়সায় খেতে পাওয়া যায়। চারপাশে জমাট বাঁধা অন্ধকার, তার উপরে আকাশে আজ মেঘ করেছে। সুরেন্দ্র অলস দেহে টলতে টলতে রাস্তা পার হচ্ছিল, আর ঠিক তখনই একখানা মোটর গাড়ি সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ওখানে। গাড়ির বনেটের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ল সুরেন্দ্র। বুকে কোমরে প্রচন্ড আঘাত পেয়ে সুরেন্দ্র জ্ঞান হারালো। পুলিশ এসে গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় থাকার পর এক রাত্রে চোখ মেলে সুরেন্দ্র প্রথমেই অস্ফুটে বিড়বিড় করে উঠল একজনকে স্মরণ করে। কলেজের একজন ছাত্র যে সে রাতে ডিউটিতে ছিল শুনতে পেয়ে কাছে এসে দাঁড়ালো। বড়দিদি এসেছেন? বড়দিদি কাল সকালে আসবেন। পরদিন সুরেন্দ্রর বেশ জ্ঞান হলো, কিন্তু বড়দিদির কথা আর বলল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করতে থাকলো। সন্ধেবেলায় সেই ডাক্তার ছাত্রটি ভিজিটে আসলো। আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ এখানে আছেন? কেউ না। তবে সে রাত্রে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? আছেন, কিন্তু তিনি তো আসতে পারবেন না। আমার বাবাকে খবর পাঠাতে পারেন? আমি ঠিকানা দিচ্ছি। সুরেন্দ্রনাথের বলা ঠিকানায় ছাত্রটি সেই দিনই চিঠি লিখে পাঠিয়ে দিল। আবার ফিরে এসে বলল, এখানে কোনো স্ত্রীলোক চাইলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনি আপনার বড়দিদির ঠিকানা জানাতে পারলে তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করে ব্রজবাবুর ঠিকানা দিল। সে কি, ব্রজরাজ বাবু? তার বাড়ির কাছেই আমার বাসা। আজ এখান থেকে ফিরেই তাকে আপনার অবস্থার কথা জানাবো। যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন। ছেলেটি গিয়ে ব্রজবাবুকে সংবাদ দিল। সব শুনে তিনি আঁতকে উঠলেন। সে কি, ছেলেটা বাঁচবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, চিন্তা করবেন না। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে সে। বাড়ির ভেতর গিয়ে ব্রজবাবু তাঁর বড় মেয়ে মাধবীকে বললেন, যা ভাবছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ির ধাক্কা খেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এখন। মাধবীর সমস্ত শরীর শিউরে উঠল এই খবরে। যদি ছেলেটির ভালো মন্দ কিছু হয়ে যেত, তার দায় হতো সম্পূর্ণ মাধবীরই। তোমার নাম করে নাকি বড়দিদি বড়দিদি বলে ডাকছিল। তুমি যাবে দেখতে? কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল মাধবী। তুমি গিয়ে দেখে এসো বাবা, আমি যেতে পারবো না। সে যে বনের পশুর মতো অবোধ, তার উপর কি আর রাগ করতে আছে মা? মাধবী মাথা নিচু করে রইল।
পরদিন ব্রজবাবু একাই সুরেন্দ্রকে দেখতে আসলেন। ছেলেটার শরীর একেবারে ভেঙে গিয়েছে। সুরেন, এই বেলা তোমার বাবা মাকে সংবাদ দিলে হয় না? খবর পাঠিয়েছি, এসে পড়বেন হয়তো কিছুক্ষণের মধ্যে। ব্রজবাবু বাড়ি ফিরে মাধবীকে সবটা বললেন। সেই দিন থেকে প্রতিদিনই তিনি একবার করে সুরেন্দ্রকে দেখতে যেতেন। একদিন হাসপাতাল থেকে ফিরে এসে তিনি বললেন, মাধবী মা, তুমি ঠিক বুঝেছিলে। সুরেনের বাবা বেশ অর্থবান লোক, তিনি একজন বড় উকিল। কাল রাত্রে এসেছেন। মাধবী চুপ করে রইল। সুরেনের বাবা বলছিলেন ছেলেটি নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পালিয়ে? কেন? এই বছরই পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সুরেন এমএ পাশ করে। তারপর তার ইচ্ছে ছিল বিলেত যাবার, কিন্তু ছেলেটি একটু আলা ভোলা প্রকৃতির বলে সুরেনের বাবা সাহস করে ওকে বাইরে পাঠাতে চাননি। সেজন্য রাগ করে সুরেন্দ্র বাড়ি ছাড়ে। তিনি বললেন ছেলে আরেকটু সুস্থ হলেই তাকে সঙ্গে করে বাড়ি ফিরবেন। জোর করে চোখের জল সংবরণ করল মাধবী। তাই ভালো। আজ 6 মাস হল সুরেন্দ্রনাথ চলে গিয়েছে। এর মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে চিঠি লিখেছিল, তারপর আর নয়। পুজোর সময় মনোরমা বাপের বাড়ি এসে মাধবীকে ধরল। কই তোর বাঁদর দেখা? বাঁদর কোথায় পাবো লো? আমি এলাম ছুটে দেখবো বলে। কেমন শোভে পোড়ার বাঁদর তোমার ওই রাঙা চরণ তলে। সেই যে পুষেছিলি, কোথা সে? কবে? মনে নেই যে তোকে বই আর কিচ্ছু জানতো না? মাধবী মনোরমার কথাটা প্রথমেই বুঝেছিল, তাই সযত্নে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু আর উপায় হলো না। তিনি চলে গেছেন। সে কি লো, তোর অমন রাঙা পা দুটি তার পছন্দ হলো না? মাধবী মুখ নিচু করে আছে দেখে মনোরমা হাত দিয়ে আদর করে তার চিবুক তুলে ধরল। কৌতুক করতে গিয়ে দেখল সখীর চোখ জুড়ে এক রাশ নোনা জলের ঢেউ আছড়ে পড়েছে। এ কি মাধবী, তোর চোখে জল? মাধবী আর নিজেকে সামলাতে পারল না, চোখে আঁচল চাপা দিল। মনোরমা যার পরও নাই অস্বস্তিতে পড়ল। সে সত্যিই ভাবেনি মাধবী তার কথায় এতখানি আঘাত পাবে। একটা সামান্য কৌতুক সইতে পারলে না বোন? আমি যে বিধবা দিদি। এবারে মনোরমার দুচোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। দুই সখী একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মনোরমা কাঁদছিল মাধবীর দুঃখে। সে যে অকাল বৈধব্যের শিকার হয়ে অতি কষ্টে দিন যাপন করছে, তার মাঝে ছেলে মানুষের মতন ঠাট্টা করে মনোরমা তার প্রিয় সখীকে অজান্তে কষ্ট দিয়ে ফেলেছে এই অপরাধ বোধে। কিন্তু মাধবীর কান্নার অন্য কারণ ছিল। আগাগোড়া কিছু না জেনেও মনোরমা যে ঠাট্টাটা করল, তাতে আশ্রয় নেওয়া সত্যিটা যে চূড়ান্ত সত্য। ওই যে কথাটা, তোকে বই আর কিছু জানতো না, এটা যে খুব সত্যি কথা। মাধবী যেন ভেতর ভেতর আরো ভেঙে গেল। তবুও চেষ্টা করলো সখীর কাছে বাইরে থেকে যতটা হোক সহজ দেখাতে। কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা? তা কি বলে দিতে হবে বোন? আমি সব বুঝেছি। এই 6 মাস ধরে যে কথা মাধবী প্রাণপণে লুকিয়ে আসছিল সবার থেকে, আজ তা মনোরমার কাছে আর লুকিয়ে রাখা গেল না। ধরা পড়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো সে। কিন্তু সে গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতীর মতো কাজ করেছিলে। মাধবী বুঝল মনোরমা কিছুই বোঝেনি, তাই একে একে সব কথা সখীকে বুঝিয়ে বলল। তিনি যদি না বাঁচতেন
তাহলে আমি পাগল হয়ে যেতাম। এখনই বা তার কম কি? মনোরমা সেদিন মাধবীর বাড়ি থেকে ফিরে অতি ভারাক্রান্ত মনে তার স্বামীকে চিঠি লিখতে বসল। তুমি ঠিক বলিতে, স্ত্রীলোককে বিশ্বাস নাই। আমিও আজ তাহাই বলিতেছি, কেননা মাধবী আমাকে শিখাইয়াছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি, তাই তাহাকে দোষ দিতে ইচ্ছে হয় না, সাহস হয় না। সমস্ত স্ত্রী জাতিকে দোষ দিই, বিধাতাকে দোষ দিই। তিনি কি জন্য এত কোমল, এত জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় গড়িয়াছিলেন? এত ভালোবাসা ঢালিয়া দিয়া এই হৃদয়কে গড়িতে সাধিয়াছিল। তাহার চরণে প্রার্থনা যেন এই হৃদয়গুলো একটু শক্ত করিয়া নির্মাণ করা হয়। আর তোমার চরণে প্রার্থনা যেন ওই পায়ে মাথা রাখিয়া ওই মুখপানে চাহিয়া মরিতে পারি। মাধবীকে দেখিয়া বড় ভয় হয়। সে আমার আজন্মের ধারণা ওলট পালট করিয়া দিয়াছে। আমাকেও বেশি বিশ্বাস করিও না, শীঘ্র আসিয়া লইয়া যাইও। ইতি মনোরমা। মনোরমার স্বামী চিঠির উত্তরে লিখলেন, যাহার রূপ আছে সে দেখাইবেই, যাহার গুণ আছে সে প্রকাশ করিবেই, যাহার হৃদয়ে ভালোবাসা আছে, যে ভালোবাসিতে জানে সে ভালোবাসিবেই। মাধবীলতা রসালো বৃক্ষ অবলম্বন করে, ইহা জগতের রীতি। এতে তুমি আমি কি করিতে পারি? মনোরমা, তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেজন্য চিন্তিত হইও না। মাধবী পোড়ামুখী তাহাতে আর সন্দেহ নাই, কেননা বিধবা হইয়া মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। তোমাদের রাগ হইবারই কথা। বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়াছে? আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই। এমন সুবিধা কিছুতেই ছাড়িও না। এই অবসরটুকুর মধ্যে পরম আরামে আর একজনকে মনে মনে ভালোবাসিয়া লইও। কিন্তু কি জানো মনোরমা, তুমি আমাকে আশ্চর্য করিতে পারো নাই। আমি একবার একটা লতা দেখিয়াছিলাম, সেটা আধ ক্রোশ ধরিয়া ভূমিতলে লতাইয়া লতাইয়া অবশেষে একটা বৃক্ষে জড়াইয়া উঠিয়াছিল। এখন তাহাতে কত পাতা, কত পুষ্পমঞ্জরি। তুমি যখন এখানে আসিবে তখন দুইজনে সেটিকে দেখিয়া আসিব। মনোরমা রাগ করে শেষ চিঠিটির আর কোনো উত্তর দিল না। ওদিকে মাধবীর চোখের কোণে কালি পড়েছে, সদা উৎফুল্ল মুখ আরও পাংশুটে হয়ে গেছে। কাজে কর্মে আগের মতন তেমন বাঁধুনি নেই, যদিও সবার জন্য যত্ন আত্মি করার অভ্যেস তার আজও যায়নি। কিন্তু এখন আর কোনো কাজ সে তেমন মন দিয়ে করে না। অজান্তেই অনেক ছোট বড় ভুল রয়ে যায়। এখনো সবাই তাকে বড়দিদি ডাকে, এই কল্পতরুটির পানেই চেয়ে থাকে। অভীষ্ট ফল পায়ও, তবু এ সত্য আড়াল হয় না যে গাছ আর তেমন সরস সতেজ নেই। আশঙ্কা হয় পাছে গাছ শুকিয়ে গিয়ে শেষমেশ না। মনোরমা আজকাল রোজই এ বাড়িতে আসে, অন্য নানা গল্পগুজব করে, কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপারে আর কথা হয় না, সুরেন্দ্রর কথা। মাধবী দুঃখিত হয়, মনোরমা তা বুঝতে পারে। তবুও মনোরমা ভাবে এসব আলোচনা যত না হয় ততই ভালো। এভাবেই যদি হতভাগী সেই মানুষটিকে ভুলতে পারে তবে কষ্ট তার কমবে। সুরেন্দ্র লক্ষ্য করেছে বাড়ি ফেরার পর থেকে তার বিমাতার তাকে যত্ন করার অভ্যেসটা একটু কম হয়েছে। বলাই বাহুল্য, সুরেন্দ্র যেন ধরে প্রাণ ফিরে পেল। সুরেন্দ্র এখনো বিশেষ সেরে ওঠেনি, তাছাড়া দেহের ব্যথার চেয়ে অন্তরের যন্ত্রণাটা একটু যেন বেশি। রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনো তার মনে উদয় হয়নি। এসব বিষয়ে সে কিছু জানত না। আগের মতো সে আজও অন্যমনস্ক, আত্মনির্ভর শূন্য। কার উপর নির্ভর করতে হবে এইটাই সে খুঁজে পায় না। তাই আজও অন্যের দিকে চেয়ে থাকে নিজের কাজ গোছাতে। একটা সময় ছিল তার কাজ যেই করুক না কেন সে সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়ে যেত। কাজ সারা নিয়ে তার কেবল ছিল মাথা ব্যথা। কিন্তু এখন
আর আগের মতন কোনো কাজ তার মনে ধরে না। সব কাজেই যেন একটু ত্রুটি দেখতে পায়, একটু খুঁত খুঁত করে। বিমাতা তার অবস্থা দেখে বললেন, শুরু আজকাল যেন কেমন বদলে গেছে। মাঝে একদিন সুরেন্দ্রর জ্বর হয়েছিল, বড় কষ্ট পেয়েছিল সে। অচেতন অবস্থায় বিছানায় শুয়ে থাকার সময় চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল তার। বিমাতা কাছেই বসেছিলেন। তিনিও এই প্রথম একটা নতুন জিনিস দেখলেন। মুহূর্তের মধ্যে তাঁর চোখ ফেটে জল এলো। আদর করে সুরেন্দ্র চোখ মুছিয়ে বললেন, শুরু বাছা আমার, তোমার কিছু লাগবে? অনেকক্ষণ চুপ করে থাকার পর সুরেন্দ্র তাঁর কাছে একখানা পোস্টকার্ড চেয়ে নিয়ে টলমল হাতে আঁকা বাঁকা অক্ষরে লিখল, বরদিদি, আমার জ্বর হয়েছে, বড় কষ্ট হচ্ছে। চিঠি ডাকঘরে পৌঁছল না। প্রথমে বিছানা থেকে মেঝের উপর পড়ল, তারপর দাসী ঘর ছাঁটতিতে এসে বেদানার খোসা, বিস্কুটের টুকরো, খেজুরের বীজের সাথে সেই চিঠিটিকেও ঝাঁটার সাথে বিদেয় করল। সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলো মেখে, হাওয়ায় উড়ে, শিশিরে ভিজে, রোদ খেয়ে অবশেষে একটা বাবলা গাছের তলায় পড়ে রইল। এরপর কেটে গেছে প্রায় 10-15 দিন। সুরেন্দ্র সবকিছুর অজান্তে প্রথম দিন কতক চিঠির উত্তরের আশায় চাতকের মতন চেয়ে থাকত, কিন্তু কোনো জবাব তার হাতে এসে পৌঁছল না। ক্রমে নানান পথ্যে তার জ্বর সেরে গেল। ধীরে সুস্থে সুস্থ হয়ে বিছানা ছাড়ল সুরেন্দ্র। এরপর তার জীবনে ঘটল এক নতুন ঘটনা। তবে ঘটনা নতুন হলেও ছিল নিতান্ত স্বাভাবিক। সুরেন্দ্রর পিতা ঠাকুর এটি বহুদিন থেকে জানতেন এবং আশাও করতেন। সুরেন্দ্রর দাদু পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার। 20-25 খানি গ্রামে তাঁর জমিদারি। বাৎসরিক আয় প্রায় 40-50 হাজার টাকা। একে তিনি অপুত্রক, খরচপত্র স্বভাবতই কম, তার উপর চরিত্রে হাড় কৃপণ। তাই তাঁর সুদীর্ঘ জীবনে বহু অর্থ সঞ্চিত হয়েছে এবং তাঁর অবর্তমানে সমস্ত সম্পত্তি যে একমাত্র দৌহিত্র সুরেন্দ্রনাথই পাবে, রায়মশাই এটি নিশ্চিত জানতেন। হলেও তাই একদিন সুরেন্দ্রর পিতা খবর পেলেন তাঁর শ্বশুর মশাই বিছানায় শুয়ে আসন্ন মৃত্যুর দিন গুনছেন। আর দেরি না করে রায়মশাই তড়িঘড়ি ছেলেকে নিয়ে পাবনা রওনা হলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা পৌঁছনোর আগেই শ্বশুর মশাই পরলোক গমন করলেন। ঘটা করে তাঁর শ্রাদ্ধ শান্তি হল। শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়ে গেল। পাকা মাথার পোর খাওয়া উকিল রায়মশাইয়ের কড়া বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হয়ে উঠল। এরপরের কর্তব্য একটাই, সুরেন্দ্রর বিয়ে দেওয়া। গ্রামময় যেন ঢিঁঢি পড়ে গেল। 50 ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল, সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধূলি দিয়ে মেয়ের মা বাপকে আশা দিতে লাগল। আর এইভাবেই কাটল আরও 2 মাস। অবশেষে পাবনা এসে পৌঁছলেন সুরেন্দ্রর বিমাতাও। ধীরে ধীরে বন্ধু বান্ধব, আত্মীয় অনাত্মীয়তে বাড়ি ভরে উঠল। তারপর একদিন সকালে বাঁশি বাজিয়ে, ঢাকে শব্দ তুলে, কাঁসিতে আওয়াজ পিটিয়ে সমস্ত গ্রামকে মুখরিত করে সুরেন্দ্রনাথ বিয়ে করল। এরপর কেটে গেছে প্রায় 5 বছর। রায়মশাইও আর নেই। ওদিকে ব্রজরাজ লাহিড়ীও স্বর্গে গিয়েছেন। সুরেন্দ্রর বিমাতা স্বর্গীয় স্বামীর দেওয়া সমস্ত সম্পত্তি টাকা কড়ি নিয়ে নিজের বাপের ঘরে বসবাস করছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনই অখ্যাতি। একদল লোক বলে এমন বন্ধু বৎসল, উদারচেতা, অমায়িক ইয়ারদোস জমিদার আর হয় না। আবার অন্যদের বক্তব্য এমন উৎপীড়ক, অত্যাচারী জমিদার এ তল্লাটে কখনো জন্মায়নি। এবং এই 2টি কথাই সত্য। প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য, আর দ্বিতীয়টি তাঁর ম্যানেজার মথুরবাবুর জন্য সত্য। সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার এসে আসর জমাচ্ছে। তাঁরা পরম সুখে সংসারের স্বাদ মিটিয়ে নেয় এখানে এসে। পান, তামাক, মদ, মাংস এসবের কোনো ভাবনাই তাঁদের ভাবতে হয় না। মুখ ফুটে চাওয়ার আগেই মুখের সামনে চলে আসে, কারণ এতে ম্যানেজার মথুরবাবুর খুব উৎসাহ। এসবের খরচ জোগাতে তিনি মুক্ত হস্ত, যদিও তার জন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হতে হয় না। তাঁর শাসন গুণে প্রজারা সেই ব্যয় বহন করে।
মধুরবাবুর কাছে তাদের একটি পয়সা বাকি বকেয়া থাকবার জো নেই। ঘর জ্বালাতে, ভিটে ছাড়া করতে, কাছারি ঘরের ছোট্ট কুঠুরিতে বন্ধ করে রেখে শাস্তি দিতে এই মধুরবাবুর যেমন উৎসাহ তেমন সাহস। প্রজাদের কান্না, হাহাকার মাঝে মাঝে শান্তিদেবীর কানে এসে ওঠে। তিনি স্বামীকে অনুযোগ করে বলেন, তুমি নিজে জমিদারি না দেখলে যে সব জ্বলে পুড়ে যায়। স্ত্রীর কথায় সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে। তাই তো, এসব কথা কি সত্যি? সত্যি নয়, নিন্দে যে দেশ ভরে গেল। তোমারই কানে কেবল এসে পৌঁছায় না। 24 ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এসব কেউ শুনতে পায়? কাজ নেই এমন ম্যানেজারে, দূর করে তাড়িয়ে দাও। বেশ, কাল থেকে আমি নিজেই সব দেখব। তারপর কয়েকদিন জমিদারি দেখবার তাড়া পড়ে যায় সুরেন্দ্রনাথের। ম্যানেজার ব্যস্ত হয়ে ওঠেন। সুরেন বাবু, এমন করলে কি জমিদারি রাখতে পারবে? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হেসে বলে, দুঃখের রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু? তবে আমাকে বিদায় দাও, আমি বরং চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি নরম হয়ে যায়। তারপর আগে যা যা হচ্ছিল পরে আবারও তাই হতে থাকে। সুরেন্দ্রনাথ বৈঠকখানা থেকে আর বের হয় না। সম্প্রতি আবার একটা নতুন উপসর্গ জুটেছে। মস্ত বড় বাগান বাড়ি বানানো হয়েছে এবং সেখানে নাকি এলোকেশী বলে কোনো এক মহিলা এসেছে কলকাতা থেকে। নাচতে গাইতে নাকি সে খুব পারদর্শী, দেখতে শুনতেও মন্দ নয়। ভাঙা মৌমাছির চাকের মতো বৈঠকখানা জুড়ে ঝাঁক বেঁধে ইয়ারের দল সেই দিকে ঝুঁকেছে। তাঁদের আনন্দ আর উৎসাহ রাখবার যেন আর জায়গা নেই। সুরেন্দ্রনাথকেও তাঁরা সেই দিকেই টেনে নিয়ে গিয়েছে। আজ 3 দিন হলো শান্তি তাঁর স্বামীকে দেখেনি। 4 দিনের দিন সে সুরেন্দ্র দেখা পেল। এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে। সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে তার কাছেই? তাই তো। সব কথায় শুধু তাই তো। আমি সমস্ত শুনেছি। আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছো? কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর চেয়ে অপমান আমাদের আর কি আছে? তাই তো। তো ওরা সব। তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমাকে চিনি না? আমি তো জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য তোমার মন পাই না। যাতো না তোমাকে বলবো কি? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার কষ্ট হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি অন্তর্যামী জানেন। আর আমি কি জানি জানো? কি বুঝি জানো? তুমি একদিনের জন্যও আমার অযত্ন করনি এবং তারই সাথে তোমার মনেও অনেক কষ্ট। আমি আজীবন যাতনা পাই, তাতে ক্ষতি নাই। কিন্তু তোমার এই কষ্টখানা কিসের তা যদি জানতে পারতুম। সুরেন্দ্রনাথ শান্তিকে কাছে টেনে নিয়ে সহস্তে চোখ দুটো মুছিয়ে দিল। তাহলে কি করতে শান্তি? এই কথার কি আর উত্তর আছে? আমি অত গুছিয়ে বলতে পারবো না। বহুক্ষণ পর শান্তি আবার বলল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন? 5 বছর থেকেই নেই। যেদিন কলকাতায় গাড়ি ধাক্কা খেয়েছিলুম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস বিছানায় পড়েছিলুম, সে অবধি শরীর ভালো নেই। সে ব্যথাখানাও কিছুতে গেল না। মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই যে কেমন করে বেঁচে আছি। চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। হ্যাঁ, তাই চলো, তাই চলো, তাই চলো, কারণ সেখানে বরদিদিও আছেন। তোমার বরদিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে। তাকে আনবে তো? আনবো বই কি, নিশ্চয়ই আসবেন। আমি মরেছি শুনলে। তোমার পায়ে পড়ি, আরো সব বলো না। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখ থাকে না শান্তি। অভিমানে শান্তির বুক পুড়ে গেল যেন। এইমাত্র সে বলেছিল সে স্বামীর কেউ নয়, তবুও এই কথাটা তার বুকে বড় বেদনা জাগাল। সুরেন্দ্র কিন্তু অত কিছু বুঝলো না, অত দেখলো না। যা বলছিল তা বলেই চলল। তুমি নিজে গিয়ে বরদিদিকে ডেকে এনো, কেমন? শান্তি মাথা নেড়ে সম্মতি দিল। তিনি এলেই দেখতে পাবে আমার আর কোনো কষ্ট থাকবে না শান্তি।
শান্তির চোখ ফেটে জল এলো। সুরেন্দ্রনাথ তা দেখেও যেন দেখতে পেল না। পরদিন শান্তি দাসীকে দিয়ে মথুরবাবুকে সংবাদ পাঠালো যে বাগান বাড়িতে যাকে আনা হয়েছে এখনই তাকে না তাড়ালে মথুরবাবুকে আর ম্যানেজারের কাজ করতে হবে না। স্বামীকে শাসিয়ে বলল, শুনে রাখো, আর যাই হোক তুমি বাড়ির বার হলে আমি মাথা খুঁড়ে রক্ত গঙ্গা হয়ে মরব। দারোয়ানকে বলে দে ওই হতভাগা ইয়ার দোস্তের দল যেন আমার বাড়িতে আর না ঢোকে। উপায়ন্তর না দেখে মথুরবাবু এলোকেশীকে বিদায় করলেন। ইয়ার দলও ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারপর তিনি চুটিয়ে জমিদারি দেখাতে মন দিলেন। সুরেন্দ্রনাথের সম্প্রতি কলকাতায় যাওয়ার কথা থাকলেও তা হয়ে উঠল না। বুকের ব্যথাটা আপাতত কম হলেও শরীর দুর্বল। তাছাড়া শান্তিরও কলকাতা যাবার বিশেষ উৎসাহ নেই আর। এখানে থেকে যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করতে লাগলো। কলকাতা থেকে একজন অভিজ্ঞ ডাক্তার এনে দেখানো হলো। ডাক্তার সমস্ত দেখে শুনে একটা ওষুধ লিখে দিলেন এবং বিশেষ করে সতর্ক করে দিলেন যে হার্টের অবস্থা এখন যেরকম তাতে শারীরিক বা মানসিক কোনো রকম পরিশ্রমই করা চলবে না। ঝোপ বুঝে ম্যানেজার মথুরবাবু আরও বেশি কোপ ফেলতে শুরু করলেন প্রজাদের উপর। গ্রামের দিকে দিকে হাহাকার উঠল। শান্তি মাঝে মাঝে ঘটনাগুলো শুনতে পেত, কিন্তু স্বামীকে জানাতে সাহস করত না। কলকাতার বাড়িতে ব্রজবাবুর পরে তাঁর জায়গায় এখন শিবচন্দ্র কর্তা। মাধবীর পরিবর্তে বাড়ির নতুন বউ সর্বেসর্বা গৃহিণী। যদিও বা মাধবী এখনো এখানেই আছে। শিবচন্দ্র বোনের খুব ভালো করেই স্নেহ যত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকতে মন চায় না। বাড়ির দাসদাসী, সরকার, গোমস্তা এখনো বরদিদি বলে, কিন্তু সবাই বোঝে যে অন্য একজনের হাতে এখন সিন্দুকের চাবি পড়েছে। তাই মাধবী এখন তাই বলে যে শিবচন্দ্রের স্ত্রী মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তা একেবারেই নয়, কিন্তু সে হাবে ভাবে এমন ইঙ্গিত প্রকাশ করে যাতে মাধবী বেশ বুঝতে পারে নতুন বউয়ের অনুমতি ব্যতীত কোনো কাজ এখন করা তার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হয়েছে। দুটোতে আকাশ পাতাল তফাৎ। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার আর নেই। বাপের আদরে মাধবী সর্বময়ী ছিল, এখন স্রেফ আত্মীয় কুটুম্বের দলে পড়েছে। তবুও মাধবী সব বোঝে, সে ভাইয়ের বউকে কোনো মতেই দোষ দেয় না। মাধবী যেমন বাপের সংসারে রাজত্ব করেছে, একইভাবে এটা তো এখন বউয়েরই হকের সংসার, তার স্বামীর সংসার। কেনই বা সে মায়া দয়া দেখিয়ে অন্যের হাতে সংসারের চাবি তুলে দেবে? যদিও বা মাধবী কখনো চাবির বা ক্ষমতার উপর লোভের চোখ বোলায়নি। সে শুধু বুভুক্ষু ছিল নিজের বলতে তার যদি কিছুমাত্র বরাদ্দ থাকে তাহলে শুধু সেইখানির উপর। তাই তো এতকাল নিজের মুখের অন্ন অবধি প্রয়োজনে বিলিয়ে দিয়েছে এই সংসারের মানুষগুলোর মধ্যে। এমন নানান কথা ভাবতে ভাবতে আনমনা হয়ে যায় মাধবী। আপন মনেই কেঁদে ওঠে, পরক্ষণেই নিজেকে সামলে নেয়। একদিন সকালে শিবচন্দ্রকে ডেকে মাধবী বলল, আমি শ্বশুর বাড়ি যাব। সে কি মাধবী, সেখানে তো কেউ নেই। ছোট ভাগ্নে কাশিতে ঠাকুরঝির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে বলল, তা কি করে হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি। 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো আছে। একটি বিধবার কি তাতে চলে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট মনে করলেই কষ্ট, নয়তো সব ঠিক দাদা। কিন্তু কেনই বা যেতে চাইছিস বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর কাছে বোনের বিরুদ্ধে কিছু শুনে থাকবে, সম্ভবত তাই মনে করে এভাবে প্রশ্নটা করল। এবং বলাই বাহুল্য, এ কথা শুনে লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হয়ে উঠল। দাদা, তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? ছি 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 ছি, তা একেবারেই নয় রে বোন, আমি ও কথা বলিনি। এ বাড়ি তো চিরদিনই তোমার, ছিল, আছে, থাকবে।
তবে আজ কেন চলে যেতে চাইছো, প্রশ্ন শুধু আমার এইটুকু। কষ্ট পেও না দাদা, আমি আবার আসবো তো। তোমার ছেলের যখন পৈতা হবে তখন গিয়ে আমায় নিয়ে এসো। এখন চাই সে তো 8-10 বছরের কথা। যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আসবো। কোনোভাবেই মাধবী আর এখানে থাকতে সম্মত হলো না। তড়িঘড়ি যাবার উদ্যোগ করতে লাগলো। নতুন বউকে সংসার বুঝিয়ে দিয়ে দাসদাসীকে ডেকে আশীর্বাদ করল। শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চোখে বোনের কাছে এসে বলল, মাধবী, তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি রে, তাই না? এমন করে কেন বলো দাদা, দোহাই আমায় ভুল বুঝো না। তা নয়, মানে যদি কোনো অশুভক্ষণে, যদি কোনোদিন মুখ থেকে অসাবধানে কিছু বেরিয়ে। না দাদা, সেসব কিছু নয়, আমায় বিশ্বাস করো। তবে আর কি, যা তাহলে। তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না। যেখানে ভালো লাগে সেখানে গিয়েই থাক। তবে খবরাখবর পাঠাতে ভুলিস না। কাশি গিয়ে প্রথমে মাধবী ভাগ্নেকে সঙ্গে নিল। তারপর তাকে নিয়ে গোলাগাঁয়ে এসে দীর্ঘ 7 বছর পর স্বামীর বাড়িতে পা রাখল। এতকাল পরে মাধবী আসাতে বিপদে পড়লেন গোলাগাঁয়ের চাটুজ্জে মশাই। তিনি এবং যোগেন্দ্রর পিতা অর্থাৎ মাধবীর শ্বশুর মশাই দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। তাই ভরসা করে যোগেন্দ্র তার মৃত্যুকালে নিজের সমস্ত জমি জায়দাদ তাঁর হাতেই দিয়ে যান। যোগেন্দ্রনাথের জীবিতকালে চাটুজ্জে মশাই সেই সব সম্পত্তির তত্ত্বাবধান করলেও যোগেন্দ্র তার বিশেষ কোনো সংবাদও নিত না। শ্বশুর মশাইয়ের অনেক টাকা, তাই এই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়াশয়টুকু তার কাছে এক প্রকার হেলাছেদ্দায় পেত। যোগেন্দ্র চোখ বোঝার পর চাটুজ্জে মশাই ন্যায্য অধিকারে বিনা বাধায় সে সকল ভোগ দখল করছিলেন এই দীর্ঘকাল। এখন মাধবী এতদিন পর ফিরে এসে তাঁর সুশৃঙ্খল সংসারে গোলমাল বাঁধিয়ে দিল। যদিও চাটুজ্জে মশাইয়ের মনে হলো এটা মাধবীর নিতান্ত একটা ষড়যন্ত্র ও সে হিংসে করেই এই কাজ করেছে। অত বাপের অত পয়সা করি থাকতে স্বামীর এতটুকু ভাগে কেন থাবা বসাতে আসবে সে? সেদিন সকালে নিতান্ত বিরক্ত মুখে এসে দাঁড়ালেন মাধবীর সামনে। বললেন, বৌমা, তোমার 2 বিঘে যে জমি আছে না, তার 10 বছরের খাজনা সুদ শুদ্ধ 100 টাকা বাকি আছে। সেইটা না দিলে জমি নিলাম হবার মতন হয়েছে, বুঝলি কি না? এখন তুমি বলো কি করণীয়? মাধবী তাঁর ভাগ্নে সন্তোষ কুমারকে দিয়ে অবিলম্বে 100 টাকা বাইরে পাঠিয়ে দিল। অবশ্য এ টাকা চাটুজ্জে মশাইয়ের অন্য কাজে লাগলো। তবে মাধবীও অত সহজে ছাড়বার পাত্রী নয়। সে সন্তোষকে পাঠিয়ে জিজ্ঞাসা করালো, শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করেই তো আমার শ্বশুর মশাইয়ের গ্রাসাচ্ছাদন চলতো না। বাকি যেসব জমি জায়গা ছিল সেসব কোথায়, কার কাছে আছে? চাটুজ্জে মশাই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্বয়ং এসে উপস্থিত হলেন। বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, বাকি কিছু বন্দোবস্ত আছে। এই 8-10 বছর ধরে জমিদারের খাজনা না দিলে পারে জমি জায়গা বহাল তবিয়তে থাকা কি সম্ভব নাকি? জমির কিছুই কি উপসত্ত্ব হতো না যে এই কটা টাকা খাজনা দেওয়া হয়নি? আর যদি বেশিরভাগ বিক্রি হয়ে থাকে তাহলে সেসব কে বিক্রি করলো, কার কাছেই বা করা হলো? এসব খবর পেলেও না হয় জমি উদ্ধারের চেষ্টা করা যায়। তাছাড়া সেসবের কাগজপত্রই বা কোথায়? চাটুজ্জে মশাই উল্টো মুখে কি একটা জবাব দিলেন, কিন্তু মাধবী তা বুঝতে পারল না। লোকটা বিড়বিড় করে আরো কত কি বললেন। তারপর ছাতা মাথায় দিয়ে নামাবলি কোমরে জড়িয়ে একখানা থান কাপড় গামছায় বেঁধে নিয়ে জমিদার বাবুর কাছারি লালতা গাঁ অভিমুখে রওনা হলেন। এবং এই লালতা গ্রামেই সুরেন্দ্রনাথের বাড়ি ও ম্যানেজার মথুরবাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ পথ হেঁটে একেবারে মথুরবাবুর কাছে উপস্থিত হয়ে প্রায় কেঁদেই ফেললেন। দোহাই বাবা, রোকে করো, না হলে যে এই গরিব ব্রাহ্মণকে পথে পথে ভিক্ষে করতে হয়। কাছারিতে এমন লোক নিত্যই আসে, এসেই হাত পাতে যেন এটা সাক্ষাৎ কুবেরপুরী। মধুরবাবু মুখ ফিরিয়ে বললেন, কি হয়েছেটা কি? শান্ত হন, শান্ত হন, বলুন কি বক্তব্য। মৃধু চাটুজ্জে তখন মাধবীর দেওয়া 100 টাকা দক্ষিণা মথুরবাবুর হাতে গুঁজে দিলেন। আপনি ধর্মাবতার,
আপনি রক্ষা না করলে আমার সর্বস্ব যায়। গোলাগাঁয়ের রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চাইছে। সে তোমার সমস্ত দখল করতে চায়, না তুমি তার সর্বস্ব বাগিয়ে নিতে চাও? কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পৈতেখানি জড়িয়ে ম্যানেজারের হাত চেপে ধরলেন। আর আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি, তার বেলা? তা জমি ভোগ করছো আর খাজনার বেলায় দেবে না? বেশ বুঝছি, বিধবাকে ফাঁকি দিতে চাও, তাই তো? ব্রাহ্মণ নিঃশব্দে চেয়ে রইল। মথুরবাবু আবার প্রশ্ন করলেন, তা জমি ক বিঘা? 25 বিঘা। তার মানে অন্তত 3000 টাকা। তা জমিদার কাছারিতে কি সেলামি দেবে? যা হুকুম হবে তাই। এই ধরুন 300 টাকা। বাবা বাবা, 300 টাকা দিয়ে 3000 টাকা জমি? না বাপু, আমার দ্বারা কিছু হবে না। তাহলে মানে কত টাকা হুকুম হয় বলুন? 1000 দিতে পারো? এরপর গোপনে বহুক্ষণ ধরে দুজনে পরামর্শ করল। ফলেই দাঁড়ালো যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বছরের সুদে আসলে 150 টাকার নালিশ হলো। সমনও বেরোলো, কিন্তু মাধবীর কাছে তা গিয়েই পৌঁছল না। তারপর একতরফা ডিক্রি হয়ে গেল এবং 1.5 মাস পর মাধবী খবর পেল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকার তার বাড়ি শুদ্ধ নিলামের ইস্তাহার জারি করেছে এবং সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হয়েছে। মাধবী একজনকে ডেকে জিজ্ঞাসা করল, তোমাদের দেশ কি মগের মুল্লুক? কেন বলো দেখি, এরকম কথা বলছো কেন? বলবো না? একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? আমরা আর কি করব বলো? জমিদার যদি নিলাম করে, আমরা দুঃখী লোক, তাতে কি করতে পারি বলো? কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকেই খবর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এ কেমন জমিদার তোমাদের? প্রতিবেশিনী রমা তখন সমস্ত কাহিনী তাকে বলল। জানালো এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে আগে কেউ কখনো দেখেনি। সব কথা শুনে মাধবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, জমিদার বাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? আমি এ বাড়ির কুলবধূ, তাইতে বিধবা। জানি আমার এ কাজ সাজে না, তবু সন্তোষের জন্য আমাকে এটুকু করতেই হবে। তুমি কি বলো? মেয়েটি তখনই কিছু বলতে পারল না, কিন্তু কথা দিয়ে গেল যে কাল তার বোনপোর কাছ থেকে সব কথা ভালো করে জেনে এসে বলবে। তার বোনপো শশী 2-3 বার লালতা গ্রামে গিয়েছিল। জমিদার সরকারের ব্যাপারে অনেক কথা সে জানে। এমনকি সেদিন সে বাগান বাড়িতে এলোকেশের সংবাদ পর্যন্ত শুনে এসেছিল। পরদিন সকালে শশীর কাছে তার মাসি রমা যখন এসে জমিদার বাবুর সঙ্গে রামতনু বাবুর বিধবা পুত্রবধূর দেখা করা সম্বন্ধে প্রশ্ন করল, তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করে বলল, এই বিধবা ভদ্রমহিলাটির বয়স কত হবে মাসি? 20-21 হবে। দেখতে কেমন? একেবারে পরীর মতো। তাহলে দেখা করলে হয়তো কাজ হতেও পারে, কিন্তু আমি বলি কি, তিনি আজ রাত্রে নৌকা ভাড়া করে বাপের বাড়ি ফিরে যান, সেটাই ভালো। কেন রে? এই যে বলছো সে নাকি পরীর মতো দেখতে। কেন, তাতে কি? তাতেই তো সব। দেখতে পরীর মতন হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। ও মা গো, বলিস কি? এমন ধারা ব্যাপার নাকি? হ্যাঁ গো হ্যাঁ, এমনই ব্যাপার। দেশ শুদ্ধ লোক এই কথা জানে। তবে তো বাবু দেখা করা উচিত নয়। কিছুতেই নয়। কিন্তু বিষয় আশায় যে সব যাবে। সে এমনি গেছে। চাটুর্যে মশাই যখন এর ভেতরে আছেন, তখন আর বিষয় ফিরে পাবার কোনো আশা নেই। তার উপর গৃহস্থের মেয়ে, শেষে ধর্মটাও কি যাবে? প্রতিবেশিনী রমা এসে মাধবীকে সমস্ত কথা বলতেই সে স্তম্ভিত হয়ে গেল। সারাটা দিন তার মাথায় ঘুরতে লাগলো জমিদার সুরেন রায়ের চিন্তা। সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু কোথাও গিয়ে একটা মিলছে না তো। এ নামই তো সে কতদিন মনে মনে ভেবেছে। আজ প্রায় 5 বছর পেরিয়ে গেল। ভুলেই গিয়েছিল, আবার বহুদিন পর আজ মনে পড়ল। স্বপ্নে ও নিদ্রায়
মাধবীর সে রাতখানা বড় দুঃখে কাটল। ক্রমাগত পুরনো কথা মনে পড়ে চোখে জল আসছিল বারবার। হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলল মাধবী। আর যখন কোনো পথ খোলাই নেই, এবারে তাহলে শেষ উপায় কাশিতে গিয়ে থাকা। ঠিক 3 দিন পরের কথা। সন্তোষের হাত ধরে দাসীকে সঙ্গে করে নৌকায় উঠে বসল মাধবী। বাড়ির অদূরেই নদী। মাঝিকে নির্দেশ দিল সোমরাপুরে যাওয়ার জন্য। একবার প্রমীলাকে দেখতে যেতে হবে। গোলাগাঁ থেকে 15 ক্রোশ দূরে সোমরাপুরে মাধবীর বোন প্রমীলার বিয়ে হয়েছিল। আজ প্রায় 1 বছর হলো শ্বশুর বাড়িতে সে গুছিয়ে সংসার করছে। কি জানি মাধবীর ঠিকানা এরপর কোথায় হবে, আর কখনো মুখোমুখি হতে পারবে কিনা। তাই এখন যখন সুযোগ আছে, একবার দেখা করে আসাই যাক। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাঝিরা নৌকা খুলে দিল। স্রোতের মুখে নৌকা ভেসে চলেছে। বাতাস অনুকূল ছিল না, তাই ছোট্ট নৌকাটা বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে শিয়াকুল আর বেদঝোপের কাঁটা বাঁচিয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছে। সন্তোষ কুমারের আনন্দ আর ধরে না। সে ছইয়ের ভেতর থেকে হাত বাড়িয়ে একবার গাছের পাতা ছেড়ে, আবার কখনো ফুলের ডগা ছেড়বার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বাতাস না থামলে কাল দুপুরের আগে পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগবে না কোমা। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বেঁধে রান্না করার ব্যবস্থা করতে হবে। কোথাও বন্দোবস্ত করা যাবে কিনা জিজ্ঞেস করায় মাঝি উত্তর দিল, দিস্তে পাড়ার গঞ্জে নৌকা বাঁধলে মেলা সুবিধে হইব কোমা চরণ, সেখানে সকল জিনিস পাওয়া যায়। কার্তিক মাস যায় যায়, একটু একটু করে শীতও বোধ হচ্ছে। সুরেন্দ্রনাথের উপরের ঘরের জানালার ভেতর দিয়ে ভোরের সূর্যর আলো এসে পড়ে। খুব ভালো লাগে তার। জানালার কাছে অনেকগুলো বাঁধা খাতা আর কাগজপত্র নিয়ে টেবিলের একপাশে সুরেন্দ্রনাথ বসেছিল। আদায় উসুল, বাকি বকেয়া, জমা খরচ, বন্দোবস্ত, মামলা মোকদ্দমার নথিপত্র সব একে একে উল্টে পাল্টে দেখছিল। একে সুরেন্দ্রর সময় কাটে না, তার উপর মাঝে মধ্যে এসব দরকারি নথিতে চোখ না বুলোলেই নয়। তাই আজ এত আয়োজন। যদিও শান্তি প্রথমে ভারী ঝগড়া করেছিল এই নিয়ে, পাছে হিসেবপত্রের জটিলতায় তার স্বামীর মানসিক চাপ বাড়ে। সুরেন্দ্রনাথ একগাল হেসে তার স্ত্রীকে বোঝায়, অক্ষরের দিকে চাইলেই মানুষের বুকের ব্যথা বেড়ে যায় না, বরং কাজে কর্মের মধ্যে থাকলে অসুস্থতা ভুলে থাকা যায়। অগত্যা শান্তি মেনে নিয়েছে এবং প্রয়োজন মতো সে স্বামীকে সাহায্যও করছে। আজকাল স্বামীর উপর তার পুরো অধিকার। শান্তির একটি কথাও অমান্য হয় না, কোনোদিনই হয়নি যদিও। কেবলমাত্র ওই 5 জন হতভাগা ইয়ারদোস্ত মিলে দিন কতক শান্তিকে বড় দুঃখ দিয়েছিল। স্ত্রীর আদেশে সুরেন্দ্রর বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। ডাক্তারের পরামর্শ ও উপদেশ শান্তি প্রাণপণে মানার চেষ্টা করে চলেছে সর্বক্ষণ। শান্তি সুরেন্দ্রর পায়ের কাছে বসে লাল ফিতে দিয়ে কাগজের বান্ডিল বাঁধছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ থেকে মুখ তুলে হঠাৎ ডাকল, শান্তি। বলো। আমি একবার কাছারিতে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিছু চাই না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডেকে পাঠাই? তোমাকে যেতে হবে না, কিন্তু এমন সময় তাকে কেন? তাকে বলে দেবো যে অঘ্রাণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি অবাক হলো, খানিকটা সন্তুষ্টও হলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করল, তার অপরাধ? বড় বাড়াবাড়ি করছেন তিনি। এই বলে আদালতের সার্টিফিকেট আর কয়েকখানা কাগজপত্র দেখালো সুরেন্দ্র। এই দেখো, গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে। আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আহা, বিধবা? তাহলে তো এই কাজটা খুব অন্যায় হয়েছে। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে ওই 1,500 টাকার নালিশ হয়েছিল। টাকার কথা শুনে হিসেবি মানুষ শান্তি মথুরনাথের প্রতি একটু সদয়ই হলো যেন। তাহলে আর ম্যানেজার বাবুর দোষ কি? অত টাকা কেমন করেই বা ছেড়ে দেবেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। কি গো, অত টাকা ছেড়ে দেওয়াও কি উচিত হতো? তা বলে অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করবে? তোমারও তাই মত? কথাটার ভেতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগলো।
না না, বাড়ি ছাড়া করতে বলিনি। আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেব কেন? সেই কথা নয় শান্তি, আমার টাকা কি তোমার টাকা নয়? কিন্তু বলো দেখি শান্তি, আমি যখন না থাকবো তখন তুমি... ও কি কথা, এসব কি বলতে আছে? মুখে কি তোমার কিছুই আটকায় না গো? তুমি আমি যা ভালোবাসি তা করবে তো? শান্তির চোখে জল এলো। স্বামীর শারীরিক অবস্থা এখন ভালো নয়, তার মধ্যে এসব কথা শুনতে এমনকি ভাবতেও বড় ভয় হয়। তো ভাই, এসব কথা কেন বলো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চোখে আঁচল চাপা দিয়ে উপরে নিচে মাথা নাড়ালো। আমার বড়দিদির নাম শুনবে? শান্তি তার বিস্মিত দৃষ্টি তুলে সুরেন্দ্রর মুখপানে চাইল। সুরেন্দ্র একখানা কাগজ দেখিয়ে বলল, এই দেখো, এই দেখো আমার বড়দিদির নাম, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়েছে। এক মুহূর্তের মধ্যেই শান্তি অনেক কথা বুঝে গেল। অল্পক্ষণ চুপ করে থাকার পর সে বলল, তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছো? নিশ্চয়ই ফিরিয়ে দেবো শান্তি, সমস্ত, সবটা। মাধবীর কথায় শান্তি মনে মনে একটু দুঃখ পেল, হয়তো ভেতর ভেতর একটু হিংসেও জাগছিল। তিনি হয়তো তোমার বড়দিদি নন, শুধু মাধবী নাম আছে, ওইটুকুতেই বুঝে গেলে কিভাবে? বড়দিদির নামের একটু সম্মান করবো না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? শান্তি, তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছি, ও কি কথা, ঠাকুর দেবতার নাম নিয়ে? আচ্ছা, ঠাকুর দেবতার নাম নয় নাই বা নিলাম, কিন্তু আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো। কি কাজ? দেওয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটি ছবি ছিল, সেই দিকে দেখিয়ে বলল, এই ছবিটি 4 জন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো। অদূরে বজ্রাঘাত হলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরে যায়, মুখখানা সাপে কাটা রোগীর মতো নীলবর্ণ হয়ে পড়ে, শান্তির প্রথমে তেমনই অবস্থা হলো। অনেকক্ষণ পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরে আসলো তার। করুণ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে নিঃশব্দে নিচে নেমে গেল। পুরোহিত ডেকে রীতিমতো শান্তি সস্তয়নের ব্যবস্থা করে রাজার অর্ধেক রাজত্ব মানত করে মনে মনে প্রতিজ্ঞা করল যে এই বড়দিদি যিনি হন না কেন তাঁর সম্পর্কে সে আর কোনোদিন কোনো কথা বলবে না। এরপর বন্ধ ঘরের মধ্যে দীর্ঘক্ষণ নিজেকে আটকে রেখে খুব কাঁদল শান্তি। এ জীবনে এমন কটু কথা সে আর কখনো শোনেনি। জানে না এই তীরের ক্ষত কবে তার মনের জমি থেকে মুছবে। একই জমিদার বাবু, আপনি কাছারিতে এই সময়? আমায় তো ডেকে পাঠালেই পারতেন, আপনার শরীরের অবস্থা ভালো নয়, তা আমি না হয়... আপনার সঙ্গে কথা ছিল মথুরবাবু, জরুরি কথা। গোলাগায়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? ওই মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? যা হয় আর কি, 10 বছরের মাল গুজারি বাকি ছিল। কই খাতা দেখি। মথুরনাথ এই কথায় প্রথমে হতবুদ্ধি হয়ে গেল, তারপর বলল, মানে খাতাপত্র এখনো পাবনা থেকে আসেনি। আনতে লোক পাঠান। বিধবার থাকা স্থানটুকু পর্যন্ত রাখেননি আপনি? তবে সে থাকবে কোথায়? এতদিন যেখানে ছিল সেখানেই থাকবে বোধহয়, কলকাতায় নিজের বাপের বাড়িতে। তার পিতার নাম কি জানেন? হ্যাঁ জানি তো, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? কেন, মাধবী দেবী। মাথা নিচু করে সুরেন্দ্রনাথ সেখানে বসে পড়ল। মথুরনাথ তাঁর ভাবগতিক দেখে ব্যস্ত হয়ে উঠলেন। মানে কি হলো জমিদার বাবু, আপনি ঠিক আছেন? সুরেন্দ্রনাথ তাঁর কথার কোনো উত্তর না দিয়ে একজন ভৃত্যকে ডাক পাঠালো। এই কে আছো? একটা ভালো করে শীঘ্র শীঘ্র জিন কষতে বলো, আমি এক্ষুনি গোলাগায় যাব। শোনো শোনো, এখান থেকে গোলাগা কত দূর জানো? তা হুজুর প্রায় 10 ক্রোশ হবে। এখন 9টা বেজেছে,
তাহলে তো একটার মধ্যে পৌঁছাতে পারবো নিশ্চয়ই। ঘোড়া আসলে তাতে চড়ে সুরেন্দ্র পথ জেনে নিল। তারপর চাবুক পিটিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। মিনিট 10 মধ্যে শান্তির কানে খবর গেল। সে ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠুকে ঠুকে প্রায় রক্তাক্ত করে ফেলল নিজেকে। ঠাকুর, এই ছিল তোমার মনে, তাকে কি তুমি কেড়ে নিলে? আর কি ফিরে পাবো না কখনো ওনাকে? হে ঠাকুর। শান্তির নির্দেশে দুজন পাইক ঘোড়ায় চড়ে গোলাগাঁয়ের উদ্দেশ্যে ছুটল। জানালা দিয়ে সেদিকে চেয়ে শান্তি ক্রমাগত চোখ মুছতে লাগলো। মা দুর্গা, জোড়া মোষ দেব, যা চাও তাই দেব, তাকে ফিরিয়ে দাও। বুক চিরে রক্ত দেব, যত চাও। হে মা দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মিটে। গোলাগাঁ পৌঁছতে আর 2 ক্রোশ পথ বাকি। ঘোড়ার খুর পর্যন্ত ফেনায় পড়ে গিয়েছে। প্রাণপণে ধুলো উড়িয়ে আল ডিঙিয়ে খানা টপকিয়ে ঘোড়া ছুটে চলেছে। মাথার উপর সূর্যের প্রচণ্ড তেজ। ঘোড়ার উপরে বসে থাকা সুরেন্দ্রর অবস্থা গুরুতরভাবে শোচনীয় হয়ে উঠেছে। তার গা বমি বমি করে উঠল। ভেতরের প্রত্যেকটা নাড়ি যেন ছিঁড়ে বের হয়ে যাবে। পরক্ষণেই টপ টপ করে ফোঁটা ফোঁটা 2-3 রক্ত ঠোঁটের কষবে গড়িয়ে ধুলোমাখা পিরানের উপর পড়ল। সুরেন্দ্র তার কাঁপা কাঁপা হাত দিয়ে মুছে ফেলল সেই রক্ত। এভাবেই কোনো মতে দুপুর 1টার আগেই গোলাগাঁয়ে উপস্থিত হল সে। পথের ধারে একখানা দোকানে জিজ্ঞাসা করে রামতনু সান্যালের বাড়ির খোঁজ জেনে আবার ঘোড়া ছুটিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে সে এসে পৌঁছল কাঙ্ক্ষিত বাড়ির সামনে। দরজায় একজন প্রহরী পাহারায় ছিল। আগন্তুক বাবুকে দেখে সে প্রণাম করল। বাড়িতে কে আছেন? আগে কেউ না বাবু। কেউ না? কোথায় গেলেন? ভোরেই নৌকা করে চলে গেছেন ওই দক্ষিণ দিকে। নদীর ধারে পথ আছে? এই ঘোড়া দৌড়াতে পারবে? তা বলতে পারবো না কর্তা, বোধ হয় নাই। তবুও ঘোড়া ছোটালো সুরেন্দ্র। ক্রোশ 2 এসে আর পথ নেই। ঘোড়া ছেড়ে দিয়ে তখন সুরেন্দ্র পায়ে হেঁটে চলতে লাগলো। জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলোয় জমাট বেঁধে গিয়েছে। ঠোঁট বেয়ে তখনও পড়ছে রক্ত। নদীতে নেমে অঞ্জলি ভরে সে জল পান করল। তারপর প্রাণপণে ছুটে চলল। পায়ে আর জুতো নেই, সর্বাঙ্গে কাদা, মুখ দিয়ে অবিরাম গড়িয়ে আসছে রক্তের ধারা। ধীরে ধীরে বেলাও পড়ে আসলো। আর চলে না, যেন এবার শুতে পারলেই জন্মের মতো ঘুমিয়ে পড়বে সে। সেই যেন হবে তার অন্তিম শয্যা। জীবনের সেই মহাবিশ্রামের আশায় সুরেন্দ্রনাথ উন্মত্তের মতন ছুটে চলেছে। দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করে শেষ শয্যা আশ্রয় করবে যেন। তারপর আর কখনো উঠবে না। ওহে, জোর লাগাও, নৌকা বাও জোরে। আরে, ওই নদীর বাঁকের পাশে একখানা নৌকা না? কলমি শাকের ঝাড় কেটে পথ করেছে। সুরেন্দ্র ডাকল। শুষ্ক কণ্ঠে শব্দ বের হলো না। বের হলো শুধু 2 ফোঁটা রক্ত। আবার 2 ফোঁটা রক্ত। কলমির দল নৌকার গতি রোধ করেছে। সুরেন্দ্র কাছে এসে পড়ে আবার ডাকল। সমস্ত দিনের উপবাস আর মনের কষ্টে মাধবী নির্জীবের মতো ঘুমন্ত সন্তোষ কুমারের পাশে চোখ বুজে শুয়েছিল। হঠাৎ তার কানে শব্দটা পৌঁছল। খুব চেনা এই স্বর। তাকেই যেন কেউ ডাকছে। মাধবী ধড়মড় করে উঠে বসল। ভেতর থেকে মুখ বাড়িয়ে দেখল সর্বাঙ্গে ধুলো কাদা মাখা একটা লোক। মাস্টার মশাই না? ও নয়নতারার মা, মাঝিকে শিগগির নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন কাদার উপর নিজের গা এলিয়ে দিয়েছে। সকলে মিলে তাকে ধরাধরি করে নৌকায় তুলে আনা হলো। মুখে চোখে জলের ঝাপটা দিল। মাঝিদের একজন তাকে চিনতে পেরে বলল, ইনি তো লালতাগাঁয়ের জমিদার বাবু। মাধবী গলা থেকে সোনার হার খুলে মাঝিটির হাতে দিল। লালতাগাঁয়ে এই রাত্রে পৌঁছতে পারো? সবাইকে এক একটা হার দেব। সোনার হার দেখে মাঝিদের মধ্যে 3 জন গুণ ঘাড়ে নিয়ে নেমে পড়ল। কথা দিল যেভাবেই হোক ভোর নাগাদ পৌঁছে দেবেই। সন্ধ্যার পর সুরেন্দ্রনাথের জ্ঞান হল। চোখ মেলে চেয়ে সে মাধবীর মুখ পানে তাকালো।
মাধবীর মুখে এখন আর ঘোমটা নেই, শুধু কপালের কিছুটা আঁচলে ঢাকা। কোলের উপর সুরেন্দ্রর মাথা নিয়ে মাধবী বসেছিল। তুমি তুমি বর্ষিদি? শাড়ির আঁচল দিয়ে মাধবী সযত্নে সুরেন্দ্রর চিবুকের কাছে রক্ত মুছিয়ে দিল, তারপর নিজের চোখ মুছল। তুমি বর্ষিদি? আমি মাধবী। তাই তো। বিশ্বের সমস্ত আরাম যেন এই কোলেই লুকিয়েছিল। এত দিনের খোঁজের পর সুরেন্দ্র আজ তা পেয়েছে। ঠোঁটের কোণে এখন তার কষ্টের হাসি লেগে। খুব কষ্ট গো বর্দিদি, যন্ত্রণা। তরতর করে নৌকা ছুটছে। ছইয়ের ভেতর সুরেন্দ্রর মুখের উপর পড়েছে চাঁদের কিরণ। নয়নতারার মা একটা ভাঙা পাখা দিয়ে মৃদু মৃদু বাতাস করছে। কোথায় যাচ্ছিলে? প্রমিলার শ্বশুর বাড়ি। ছি, এমন করে কি কুটুমের বাড়িতে যেতে আছে দিদি? এখন আমি চলে এসেছি না, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিজের অট্টালিকার শয়নকক্ষে বড়দিদির কোলে মাথা রেখে সুরেন্দ্র মৃত্যুশয্যায় শুয়ে, তার পা দুটি শান্তি কোলে করে রেখে চোখের জলে ধুইয়ে দিচ্ছে। পাবনায় যতজন ডাক্তার কবিরাজ আছেন, সমবেত চেষ্টা ও পরিশ্রমেও রক্ত বন্ধ করতে পারছেন না। 5 বছর আগের সেই আঘাত আজ আবার ক্ষতবিক্ষত করতে ফিরে এসেছে। মাধবীর মনের কথা আমরা কেউ জানি না, সে নিজেও কখনো কাউকে কিচ্ছুটি খুলে বলতে পারবে না। তবু আজ এই মুহূর্তে তার সবচেয়ে বেশি মনে পড়বে সেই 5 বছর আগের কথা, যেদিন অনিচ্ছায় অজ্ঞাতসারে হলেও তার জন্যই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিল সুরেন্দ্রনাথ, আর তাকে ফেরাতে পারেনি মাধবী। অথচ আজ সেই সুরেন্দ্রনাথই তাকে ফিরিয়ে এনেছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের দিকে চাইল। পায়ের কাছে শান্তি বসে আছে, সে যেন শুনতে না পায়। হাত দিয়ে তাই মাধবীর মুখখানি নিজের কাছে টেনে এনে বলল, বড়দিদি, সেদিনের কথা মনে পড়ে? তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিল, কেমন শোধ হলো তো? মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়ল সুরেন্দ্রর কাঁধের পাশে। যখন জ্ঞান হলো, শুনতে পেল বাড়িময় শোকের কান্নার রোল উঠেছে।